তো তোমরা সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আজকে গ্রুপে তোমাদের লিখলাম, তোমরা দেখতেও পেলে যে আজকে আমরা মানে সেই অর্থে ক্লাসটা যেভাবে তোমাদের ইন্টারভিউ চলে সেইভাবে আমরা আজকে করাবো না। আজকে একটু অন্যরকম আমরা আলোচনা রাখছি, ঠিক আছে? আলোচনা বলতে দেখো, যেহেতু আমরা বুঝতে পারছি পরিষ্কার করে যে ইন্টারভিউটা কিন্তু 9-10-এর সেই ভোটের পরেই হবে। হয়তো হতে পারে যে 9-10-এর মানে ভেরিফিকেশনটা তোমাদের মার্চ মাসে হয়তো হলেও হতে পারে, ঠিক আছে, হয়ে যেতে পারে। কিন্তু ইন্টারভিউটা মনে হয় ভোটের আগে হওয়াটা সম্ভব হচ্ছে না, তাই না? সেরকমই মানে পরিবেশ সৃষ্টি হয়েছে বা সেরকমই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের হাতে অনেকটাই সময় তোমরা পাবে, ঠিক আছে? তো আমরা আজকে যে আলোচনাটা রাখছি সেটা হচ্ছে কি, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের মানে মতামত আর কি, ঠিক আছে? সেটা এই শিক্ষক নিয়োগ হতে পারে বা নিজস্ব মানে চিন্তাধারা, বা এই যে আমাদের প্রস্তুতি বা আমাদের ক্লাসের যা যা করানো হচ্ছে সেটাকে আর কিভাবে উন্নত করা যায়, বা কিভাবে মানে আরো ভালো কিছু ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশন করানো যায়, বা তোমাদের পরিকল্পনা, এই বিষয়গুলো প্রত্যেকে মানে যারা যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে আলোচনা করবে এবং সবাই মিলে সেটা শুনবে আর কি, ঠিক আছে? তো আমিও তোমাদের দলেই থাকবো, মানে শ্রোতার দলেই থাকবো, ঠিক আছে? কারণ আজকে সবাইকেই বলতে দেওয়া হবে। এবং আহ, তাহলে টপিকটা কি কি বললাম আমি না হয় লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? কারণ তাদের সুবিধা হবে তোমাদের। টপিকটা কি কি বললাম? 1 নম্বর বললাম যে মানে বর্তমান নিয়োগ নিয়োগ নিয়ে যে বিষয়টাগুলো চলছে, নিয়োগ সংক্রান্ত তোমার অভিমত। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি তোমার আহ, নিজের বর্তমান পরিস্থিতি, প্রত্যেকের পরিস্থিতি কেমন চলছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার আহ, 2 নম্বর 3 নম্বর হচ্ছে কি আমাদের যে প্রিপারেশন তার কি উন্নতি করা যায়, বা আর কিছু কিভাবে আমরা সেই জায়গায় তোমাদের যেটা ডেফিসিট রেখেছি বা আর কি কি করে তোমাদেরকে ভালো করানো যায়, নতুন চিন্তাধারা যদি দিতে পারো, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে কি আহ, যে জিনিসগুলো তোমার বলার সেটা হচ্ছে কি তোমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? ব্যক্তিগত মতামত, ঠিক আছে? এই এই জিনিসগুলো তোমাদের মতন করে তোমরা কিন্তু প্রত্যেকে টাইম দেওয়া হবে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তোমরা যা যা বলতে পারো বলবে, ঠিক আছে? কারণ যেহেতু হাতে আমাদের সময় আছে, ঠিক আছে, আমার মনে হয় প্রত্যেকের কনফিডেন্স গ্রো করাতে গেলে, তাই না, প্রত্যেকের কনফিডেন্স গ্রো করাতে গেলে ইন্ডিভিজুয়াল কথা বলা প্র্যাকটিস করাতে হয়, তাই না? কারণ যখন তুমি এই বিষয়গুলোর সম্বন্ধে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট কথা বলবে, তো তখন দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে আর কি, যে হ্যাঁ, পাবলিকের সামনে, এতজনের সামনে আমি কিছু বললাম, ঠিক আছে, আমার নিজস্ব মতামতটা আমি বললাম। তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কোনো একটা মানে মানে কি বলবো, যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে, ঠিক আছে? কারণ টানা যখন কোনো কিছু কারোর সামনে উইদাউট পরিকল্পনা বা উইদাউট হচ্ছে কি স্ক্রিপ্ট যখন তুমি বলছো, তাহলে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো হবে, বা তোমার মধ্যে বাচনভঙ্গিটাও কাজ করবে, ঠিক আছে? তো সেটা তোমরা চাইলে ভিডিও অন করেও বলতে পারো, বা চাইলে তোমরা ভিডিও অফ করেও বলতে পারো, ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, ঠিক আছে? তো তোমরা সেটা নিজেরা যেমনভাবে তোমরা মনে করবে তেমনভাবেই তোমরা বলবে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আজকের একটা আলোচনা সভা যেখানে সবাই পার্টিসিপেট করবে, এই টপিকের উপরে নিজের বক্তব্যগুলো তোমরা পেশ করবে, ঠিক আছে? তো চলো তাহলে আমি এক ধার থেকে এখানে আলফাবেটিক্যালি ডাকছি আর কি, ঠিক আছে? আলফাবেটিক্যালি অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে আফতাব হোসেন, অনন্যা দ্বিবেদী, অনিন্দিতা চট্টোপাধ্যায়, অর্ক শর্মা, ভৈরব বিশ্বাস, ঠিক আছে, ভাস্কর বাগ, বনশ্রী রানা, বর্ণালী টুডু, বীরু, বিশ্বজিৎ ভেসরা, দেবাশিস পাল, দেবযানী রয়েছে, ঠিক আছে? প্রত্যেকে মানে প্রত্যেকে কিন্তু স্যার আজকে বলবো। আমি প্রত্যেকের নাম বললে এটা মনে হয় বেটার হবে, কারণ না হলে একজন করে বললে একটা কেওস তৈরি হবে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে আমার মনে হয় ওকে স্যার। মানে অ্যালফাবেটিক্যালি আমি পরপর নাম ডাকছি, তাতেই মনে হয় বেটার হবে, ঠিক আছে? না হলে আর একটা কাজ করতে পারো,
তোমরা এখানে এখানে টাইপ করতে পারো, মানে চ্যাটে যেমন তোমাদের বলেছো না যে আজকে দেবো বলে, এখানে তোমরা লিখে দিতে পারো। কারণ প্রত্যেকে ধরো রেডি থাকবে না, আমি তার নামটা বলে দেবো, ঠিক আছে? তাহলে এই যে আমি বলবো বলে এইভাবে তোমরা লিখো, আমি বলবো বলে, তাহলে আমি সেই সিকোয়েন্সে নামগুলো ডেকে নেবো, ঠিক আছে? আমার মনে হয় সেটা বেস্ট হবে, ঠিক আছে? চলো তাহলে হচ্ছে কি আমি প্রথমে অর্ককে দিয়ে তাহলে শুরু করছি, বাকিরা তোমরা এখানে রেসপন্স করো, সবাই বলো, ঠিক আছে? 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, ঠিক আছে? 1 মিনিট, যা যেরকম মনে হবে এই বিষয়ের উপরে তোমরা বলো। অর্ক শুরু করো তুমি। স্যার বলছিলাম যে স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ সে শোনা যাচ্ছে, বলো। স্যার বলছে এই যে স্যার একটা এক্সপায়ারি প্যানেল নিয়ে একটা যে জটিলতা যেটা তৈরি হয়েছে, হুম। সেটা মানে স্যার নিয়োগের মানে ভবিষ্যৎটা কি আছে? মানে স্যার সেটা আমরা সেটা যারা ওয়েটিং প্রার্থী তুমি আছি তুমি তোমার নিয়োগটা হবে, তোমার তারা মতন কি করে চান্স পেতে বলো। পারি? আচ্ছা আমি এটাও এড করে দিচ্ছি, ঠিক আছে? এটাও এড করে দিচ্ছি 5 নম্বরে, যে এক্সপায়ারি প্যানেল যেটা, ঠিক আছে? এক্সপায়ারি যে প্যানেল, সেটাও আমি এড করে দিলাম। প্রত্যেকের মতামত জানো, ঠিক আছে? আমি তো আর মানে গড নই যে আমি সব কিছু বলবো, তো তোমাদের অভিমতটা হওয়ার পরে আমি লাস্টে সব জিনিসের ফাইনালাইজড করবো, ঠিক আছে? চলো তোমরা বলো। মানে স্যার ওটাই স্যার বলছিলাম যে তাহলে স্যার মানে প্যানেলটা মানে আমরা যারা ওয়েটিং প্রার্থী আছি তারা কি স্যার চান্স পেতে পারি? অবভিয়াসলি যদি নাকি স্যার এক্সপায়ারি যারা প্যানেলটা যদি আবার আবার রি ইন্টারভিউ হবে? এক্সপায়ারি প্যানেল যদি হচ্ছে কি তোমার বাদ চলে যায়, তাহলে হিউজ সংখ্যক টিচার বাদ চলে যাবে। তাহলে হিউজ সংখ্যক যদি টিচার বাদ চলে যায়, তাহলে তারা হচ্ছে কি ফ্রেশার্স হিসাবে তারা গণ্য হবে, ঠিক আছে? বা তারা হতেও পারে যে তারা তোমার হচ্ছে কি পরীক্ষায় বসতেও মানে ওদেরকে পুরো নামটাই পুরো বাদ চলে যেতে পারে। আমার মনে হয় না যে পুরো বাদ দেবে, হতে পারে যে তারা ফ্রেশার্স হিসাবে কাজ করবে, তো সেক্ষেত্রে তাদের নাম্বারটা কমবে। তো আমার মনে হয় না যে এই গল্পতে যাবে, ঠিক আছে? জানি না কি হবে, তবে যদি হচ্ছে কি তোমার ওটা পুরোটাই যদি নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়ে থাকে, যদি তারা এক্সপায়ারি অফ প্যানেলটাকে যদি ক্যান্সেল করা হয়, তাহলে আমার মনে হচ্ছে যে সেটা বাকি ফ্রেশার্সের জন্য সুবিধা হবে। কারণ তারা যদি বাদ চলে যায়, তাহলে হিউজ সংখ্যক হচ্ছে ফ্রেশার্স ডাক পাবে, আবার নতুন করে যাদের 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 ভেরিফিকেশন হয়ে গেছে তারা ডাক পাবে না, মানে তাদের আর যেতে হবে না। যাদের ইন্টারভিউ হচ্ছে তাদের হবে না, আবার নতুন করে লিস্ট হয়ে তাদেরকে ডাকা হবে। যদি লিস্টের পরের জনকে তারা তাদের আবার ভেরিফিকেশন, তাদের ইন্টারভিউ হতে পারে। যদি হয়, যদি ইফ এক্সপায়ারি প্যানেল যদি কার্যকর হয়, যদি তারা বাদ যায়, তাহলে যাদের ইন্টারভিউ ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিছু আর হবে না। যা নতুন করে যারা ডাক পাবে তাদের ভেরিফিকেশন বা ইন্টারভিউ হতে পারে। ওকে, তাহলে এটা আচ্ছা এটা তাহলে হচ্ছে কি তুমি কি এই যে এই বিষয়ে কি তুমি বলবে, নাকি আমি এখান থেকে ডাকবো? স্যার আরেকটা কথা বলছিলাম, মানে স্যার যেভাবে মানে আমাদের চলছিল মানে সফটওয়্যার, এটা স্যার মানে 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 ঠিক মানে লাভ লাভ দিচ্ছিল, মানে ঠিক ঠিকভাবে যে ওটা চলবে, একবারে মানে যে ওটা ইন্টারভিউ চলবে ছিল। আজকের জন্য এই ক্লাসটা, ওটা চলবে যেমন চলছে, আমরা বন্ধ রাখবো না, আজকের জন্য এই আলোচনা করবো ওটা, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। চলো তাহলে তুমি কি এই বিষয়ে বলবে নাকি অন্য কাউকে ডাকবো? ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে আমাকে স্যার ডাকতে পারেন স্যার। ঠিক আছে, চলো তাহলে এবারে আমি তাহলে ডাকছি প্রথম যারা যারা এখানে রেসপন্স করেছে। তানিয়া ঘোষ কিছু বলো। তানিয়া ঘোষ রেডি থাকবে। সঙ্গীতা চ্যাটার্জি। হ্যালো। হ্যাঁ স্যার, আমি বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি তানিয়া বলছি। হুম। স্যার বলছি, মানে 11-12-এ যারা মানে 1 নম্বরের জন্য বা এরকম তো অনেকেই হয়েছে, 1-2 নম্বরের জন্য যারা পায়নি, তাহলে এক্সপায়ারি প্যানেল থেকে বাদ গেলে কি তাদের কোনো চান্স থাকছে? যা আমি আজকে যে আলোচনাটা রাখলাম, তোমরা কোশ্চেন হয়ে যাচ্ছে তোমাদের, তাই না? আমি বললাম যে তোমাদের মতামতটা এই জিনিসগুলোর পরিপ্রেক্ষিতে বলবে তোমরা, তাই না? তো তোমাদের উত্তর হয়ে গেল যে স্যার মানে আমি তো বলেই দিলাম, পাচ্ছি না, মানে আমি তো বলে দিলাম এক্সপায়ারি প্যানেল যদি কোনো কারণে বাদ চলে যায় তারা, তাহলে যাদের ইন্টারভিউ হয়েছিল, যাদের ভেরিফিকেশন হয়েছিল তারা থাকবে, বাকি যারা নতুন করে ঢুকবে তখন ফ্রেশার্সদেরকে চলবে, বা ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে ঢুকিয়ে দিতে পারে, ঠিক আছে? যদি বাদ যায় ওয়েটিং লিস্ট থেকে যাদেরকে ঢুকিয়ে দিতে পারে, যারা ওয়েটিং লিস্টে আছে। বুঝতে পেরেছো? যদি হয়, ইফ পসিবল, যদি যদি হয়। আচ্ছা এই বিষয়ে তোমার যদি মতবাদ থাকে তাহলে তুমি বলো, বলবে কিছু? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে বিষয়টা হচ্ছে
এক্সপায়ারি অফ প্যানেলে তো মানে যদি তারা অবৈধ ভাবে ইয়ে করছে, সুতরাং তাদের বাদ দেওয়ার মানে যাওয়াটা তো উচিতই মনে হয়। এবার এটা আমারও মতামত যে অবশ্যই তাদের বাদ দেওয়া উচিত, মানে তারা যেহেতু থার্ডে থেকে হয়ে উঠছে। এবার পরিস্থিতি কোন দিকে যায়। আচ্ছা, এইটুকু ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সঙ্গীতা চ্যাটার্জি, বলো। রেডি থাকবে পিয়াসা সাহা, প্রিয়া সাহা, সরি। হ্যাঁ স্যার, মানে আমার মনে হয় যে মানে যেভাবে আর কি হয়েছে সেক্ষেত্রে এক্সপায়ারি প্যানেলরাই যে দুর্নীতি করছে সেটা কিন্তু আমার মনে হয় না, কারণ আমার পরিচিত অনেক সিনিয়র দাদা দিদিরা আছে যারা ওই এক্সপায়ারি প্যানেল কিন্তু একদম জেনুইনলি ট্যালেন্টেড, এবং ওই যেহেতু ওই প্রথম কাউন্সিলিং গুলোই আমার মনে হয় কিছুটা ওই দুর্নীতি আছে, এবার শেষের দিকে যারা জয়েন করেছিল তারাই আমার মনে হয় যে তুলনামূলক সেই পিছনে থেকে আর কি তারাই শেষ সুযোগটা পেয়েছিল। মানে যেটাই হোক আমাদের হাতে কিছুই নেই, কিন্তু আমার মনে হয় যে কিছুকে করতে গিয়ে কিন্তু আমার চোখের সামনে অনেক আর কি যারা জেনুইনলি ভালো আমাদের সিনিয়র তারাও বাদ যাচ্ছে, ধরো আমার পুরো সবাইকে মানে ওই এক্সপায়ারি অফ প্যানেল টেন্টেড আমার কিন্তু মনে হয় না, আমার বরং মনে হয় যে এক্সপায়ারি অফ প্যানেলের হয়তো 60% জেনুইন, বাকি 40% হয়তো টেন্টেড, কিন্তু ওই প্রথম কাউন্সিলিং গুলো তোমার মনে হয় 100%ই টেন্টেড। স্যার, আমি শোভন একটা বলো কি বলছো। স্যার, আজকে এক্সপায়ারি প্যানেলের ব্যাপারে যে সমস্ত খবর দেখলাম তাতে মানে কোর্ট উভয় পক্ষে মানে উভয় কোর্টই একটা রায় দিচ্ছে যে হচ্ছে যারা মানে প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে যারা নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা গেছে যে হচ্ছে সবই ভুয়ো, কিন্তু একটা অল্প সংখ্যক কিছু টিচার আছে যারা তাদের যোগ্যতা হিসাবে চাকরি পেয়েছেন, ঠিক আছে। কিন্তু যেহেতু রুলটা ওই এক্সপায়ারি প্যানেলের উপর হিসাবে মানে প্যানেলটার উপরে লাগু হচ্ছে, সেই জন্য ওই প্যানেলের অন্তর্গত মানে পরবর্তী বছর ধরে যে সমস্ত রিক্রুট গুলো হয়েছে প্যানেলটা এক্সপায়ার হওয়ার পরে সেই পুরো প্যানেলটাকেই ওরা মানে বাদের খাতাতেই রাখছে। তাই ওই হ্যাঁ, এটা একজন যিনি বললেন সত্যিটাই এটা খুবই দুঃখজনক যে এরকম অনেক আমারও চেনা পরিচিত অনেক দাদা দিদিরা আছেন, তারা অলরেডি একজন 11-12-এ 9-10-এ ছিলেন ওই দাদা, বায়োলজি, তো উনি এখন 11-12-এ পেয়ে গেছেন, কিন্তু তার রিক্রুট অনেক লাস্টে হয়েছে। মানে যখন উনি চাকরি পেয়েছিলেন উনি 23 না 24 সালের লাস্টের দিকে, তার মানে ওনাকে এক্সপায়ারি প্যানেলের মধ্যেও ধরা যেতে পারে। এইরকম অনেক ক্যান্ডিডেট মানে অপ্রত্যাশিত ভাবে বাদ চলে যাবে। আর এটা এখনো পুরোপুরি রায় দেওয়া হয়নি, কিন্তু যেহেতু ওই সুপ্রিম কোর্টে ওরাও এরকম ফাইল করেছিল সমস্ত কিছু ওদের অভিযোগ, তো ওখান থেকে ওদেরকে খারিজ করে দিয়ে হাইকোর্টের ইয়েতে আর ডিভিশন বেঞ্চের এই রায়টাকেই ওরা গুরুত্ব দিতে বলছে। এইটুকুই মানে আমি আজকে একটু খবর যা পেয়েছি যে হচ্ছে এই মর্মে এরা সমস্ত কিছু আলোচনা সিদ্ধান্তটা আনতে চাইছে। আচ্ছা, বাকিগুলো বিষয় নিয়ে বলো সবাইকে, মানে আজকে যা বলবে সবার উদ্দেশ্যে বাকি। হ্যাঁ, আর স্যার একটা আমাদের মধ্যে সবার সবার একটা দাবি তো থেকেই যাচ্ছে যে 10 নম্বরটা আশা করা যায় হয়তো আর বাতিল হবে না, কিন্তু আমার ব্যক্তিগত স্বার্থে একটা জিনিস ব্যক্তিগত স্বার্থ বলা ভুল হবে যে এই জায়গাটাই সবারই, আমরা যারা ফ্রেশার্স আছি তাদের প্রত্যেকের স্বার্থে একটা জিনিসই জড়িয়ে থাকে যে আমরা যে নাম্বারে পরীক্ষা দিলাম, অ্যাকচুয়ালি আমরা তো পুরোপুরি 100 নম্বরের পরীক্ষা দিলাম না, আমরা তো 90 নম্বরের পরীক্ষা দিলাম। এখন আমি কিছু গ্রুপ থেকে একটা জিনিস মানে ইন সার্ভিস যারা আছেন তাদের কাছ থেকে একটা জিনিস বারবার পাচ্ছি যে তোমরা কেন এটা পরীক্ষা হওয়ার আগে ক্লেম করো, ঠিক আছে। তো এই বিষয়টা মানে যদিও ক্লেমটা তখন হোক বা আগে হোক বা পরে হোক, কিন্তু যদি আইনের দায়রায় পড়ে যায় একবার, সেই জায়গাটা আমাদের মনে হয় না যে মনে হয় তো একবার যে সেটাকে খুঁটিয়ে দেখি। হ্যাঁ, তো আমরা যে 10টা নাম্বার কমে লড়াই করছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার এই যে এতে কোনো মানে অভিযোগ নেই, তারা ইন সার্ভিস অবশ্যই, তারা যদি কোর্ট রায় দিয়ে থাকে বা তাদের যদি মানে গ্যাজেটে যদি উল্লেখ থাকে যে 10 নাম্বার দেবে, দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে আগের থেকে 10 নাম্বার দিয়ে প্যানেলের মধ্যে যে বসিয়ে দিয়েছে এনাদেরকে, তার জন্য যে টেন্টেড আনটেন্টেড মানে পৃথক করা এত এত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে এরা ভেরিফিকেশনে বাদ যাবে, এত গুণ দেখে দিলাম 1.6 ডাকার কথা সেখানে 2 সামথিং ডাকছে। হ্যাঁ, আমাদের লাইফ সায়েন্সেও হয়েছে, প্রচুর ক্যান্ডিডেট এক্সট্রা ডেকেছে, জেনারেল লিস্টে হোক বা অন্যান্য ক্যাটাগরি লিস্টে হোক। যে এই 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 মানে একটা গোলমেলে ব্যাপারটা কেন এতটা এতটা হচ্ছে। যে 10টা নাম্বার ঠিক আছে, আপনারা আগের দিন আগে আগে নেবেন না, পরে নিন,
ইন্টারভিউ বোর্ডে আপনারা বা ইন্টারভিউ হওয়ার পরে আপনারা নিয়ে সেই হিসাবে জায়গা করুন। তাতে কি হবে, আমাদের মতো অনেক ফ্রেশার্সরা আগে আসতে পারবে, বা যারা 1-2 নাম্বারের জন্য পায়নি বা সেরকম অর্থে যারা এগিয়ে আসতে পারছে না, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় নাকি এতে। তো এই দুটো জিনিসই আমাকে মানে ডিস্টার্ব করে প্রতিদিনই। স্যার আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার, আমি কোনোদিন মানে আজ পর্যন্ত ডেমো দিতে পারছি না, কিন্তু আমি ডেমো প্র্যাকটিস করি প্রতিদিনই। আমি না হলে আপনাকে একদিন ভিডিও করে আপনাকে পাঠাবো। আমার মানে সেরকম এই ঘরের মধ্যে সেরকম উপস্থিত করতেই পারছি না কোনো কিছু, যার জন্য আমি মোবাইলটা দাঁড় করিয়ে তার সাথে সামনে করবো। আমি আপনার ক্লাসটা পুরোটাই দেখে আমি সমস্ত কিছু নোট ডাউন করি। হ্যাঁ, তো আমাকে একটু ক্ষমা করবেন স্যার, কারণ আমার ঘরে এরকম পরিস্থিতি হচ্ছে না, আমি মানে ফোনটা দাঁড় করিয়ে ডেমো আপনার সাথে দিই। তো যাই হোক, ওকে, ঠিক আছে শোভন, ঠিক আছে। আমি লাস্টে বলবো, সমস্ত জিনিস তোমাদের কাছ থেকে শোনার পরে আমি লাস্টে আমিও তোমাদের দলে একজন, তো আমি আমার মতামতটাও জানাবো। চলো নেক্সট। আমি কিন্তু এখানে কোনো ইন সার্ভিস বা এরকম ভাবে দোষারোপ করতে চাইছি না বা কোনো কিছু বলতে চাইছি না। মানে কোনো আমার আপত্তি নেই, আপনারা 10 নম্বর ইন সার্ভিস যারা আছেন তারা 10 নম্বর অবশ্যই নেবেন, নিতেই পারেন, কিন্তু সেটা আগে না, এটা পরে নিন। এই যে আগের থেকে একটা প্যানেল হয়ে গেল, আমাদের সবার যে র্যাঙ্ক মানে স্ট্যাবলিশড হলো, এটা হয়তো একটু এগিয়ে যেত, তার পরবর্তীতে আপনারা তার যোগ্য অধিকারী হলে আপনারা সেই পরবর্তী নম্বরটা তো পেয়েই যেতেন। এইটুকুই বললাম স্যার আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো নেক্সট, কে বলবে? আমাদের আজকে এজেন্ডা বুঝতে পেরেছো? নিয়োগ সংক্রান্ত নিজের মতবাদ, নিজের পরিস্থিতি, প্রিপারেশানগত আমাদের যে প্রিপারেশান চলছে তার উন্নতি বা তার আর কি করা যেতে পারে, ব্যক্তিগত মতামত বা এক্সপায়ারি অফ প্যানেল, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আজকের নিজের মতামতটা সে স্থাপন করবে। চলো নেক্সট, কে আছে? স্যার আমি প্রিয়া সাহা। চলো শুরু করো। স্যার নিয়োগ নিয়ে সেরকম আমার কিছু বলার নেই, কারণ আমি নিউজ খুবই কম দেখি, এখন যতটুকু সময় পাই নিজের প্রিপারেশনের মধ্যেই দেখছি, তাই আমি প্রিপারেশন সম্পর্কে কিছু বলবো। বলো, শুরু করো, বলে দাও। স্যার প্রিপারেশন আপনার কাছে যেটুকু হচ্ছে ভালোই হচ্ছে। আমি চাই যে এই যে প্রিপারেশনটা আমরা করছি, ডেমো দিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, তো আমরা বুঝতে পারছি না, মানে আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না যে আমার পরিস্থিতিটা মানে কোন জায়গাতে আছে। মানে এই যে 10-এর মধ্যে আমি পরীক্ষা দিচ্ছি, 10-এর মধ্যে আমি ভালো হচ্ছে, কিন্তু মানে কতটা ভালো হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। বা আমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি ভুল দিচ্ছি, কিছু কিছু ভুল দিচ্ছি, পরে আমি যখন ভিডিওটা দেখছি তখন বুঝতে পারছি, বা ঠিক হচ্ছে না, কিছু কিছু পারছি না। তো এইরকম হলে পরে ঠিক কিরকম নাম্বারটা আমি পেতে পারি? কারণ এখন তো মূল লক্ষ্যটাই হলো যে যতটা বেশি পরিমাণ নাম্বার পেয়ে নিজেকে সিকিউর করা যায়। যেহেতু আমি জেনারেল, তো আমি চাইবো, আর ফিমেল ক্যাটাগরিতে আমি হচ্ছে নাম আছে, তো আমি চাইবো যে আমার নামটা যাতে মেল ফিমেল ক্যাটাগরিতে আসে জেনারেলে। তো আমি নিজেকে আরো কিভাবে আপডেট করব? আপনার সাথে তো আপগ্রেড করছি, কিন্তু মানে আমি মানে ঠিক আরো একটু বুঝতে হবে যে আরো কতটা ভালো করে মানে প্রিপারেশন নিলে আমি মোটামুটি 20-র মধ্যে সব থেকে বেশি পরিমাণ নাম্বার পেয়ে মানে উপরের দিকে থাকতে পারি। তো সেই ক্ষেত্রে আমার মানে একটু সাজেশনই বলতে পারেন যে একটু যদি মার্কস একটু মানে বলে দেন যে ডেমোতে এরকম পেয়েছো, তাহলে এর থেকে আরো ভালো করতে হবে, মানে তাহলে আমরা নিজে বুঝতে পারবো যে আমি 10-এর মধ্যে 6 পেয়ে, তাহলে আমাকে 10-এর মধ্যে 9 পেতে হবে। বা প্রশ্ন উত্তর যখন আমি দিচ্ছি যে আমি এগুলো ভুল করলাম এরকম, তাহলে এটার মধ্যে আমি 2, 3 বা 4, 5 মানে কিভাবে কি হচ্ছে মানে এই জিনিসটা না ঠিক আইডিয়া হচ্ছে না। তো প্রিপারেশনের দিকে এই জিনিসটা একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে একটু বুঝতে অসুবিধা আছে। তো আমি চাই যে আমার লেভেলটা যেন, খালি আমার কেন, সবারই এখানে যারা যারা আমরা একসাথে প্র্যাকটিস করছি প্রত্যেকেই যেন একদম টপ অফ দ্য লেভেল করে হয়। ওকে, আমি প্রত্যেকটা জিনিস এটাই নোট ডাউন করছি, আর বাকিগুলো বিষয় নিয়ে বলতে পারো, বাকি যে জিনিসগুলো লেখা রয়েছে এখানে। স্যার এটাই আমার মতামত। আর তাছাড়া আমি না নিয়োগ সম্পর্কিত যেরকম কোনো নিউজ বা খবর দেখি না, আর ওটা সম্পর্কে আপনি যতটুকু আমাদের জানান আমি সেটাই বারবার করে দেখে সেই সম্পর্কে অবগত হই। নতুন করে মানে আমার কাছে কোনো এই সম্পর্কে মানে কোনো ইয়ে নেই। তাই এটা আপনি যখন বলবেন আমি শুনবো, বা সবার মতামত আমি শুনছি। আমার যেটুকু মতামত ছিল স্যার আমি বলে দিলাম। ওকে ওকে, নেক্সট নাজমা। হ্যালো, বলো।
হ্যাঁ স্যার, বলছি যে ওই যে যখন আমরা ডেমো দিচ্ছি তো ডেমো রিলেটেডই প্রশ্ন তো হচ্ছে, তাহলে মানে এটা হলে ভালো হতো যে ধরুন যেহেতু জুলজি অনার্স, তাহলে একটু বোটানি থেকে মানে র্যান্ডাম আমার কয়েকজন পরিচিত যারা 11-12 দিয়েছে মানে তাদেরকে বোটানি থেকেই পুরো জিজ্ঞেস করে গেছে, জুলজির কোনো কিছু ধরেই নি। মানে এরকম মানে সিচুয়েশন ফেস হতে পারে, মানে আমি চাইছি তো তার ঠিক আছে, বা কিন্তু অ্যাব্রাপ্টলি মানে পুরো বায়োলজির যেখান থেকেও কটা যদি প্রশ্ন বলতে পারি চাই না পারি, সেরকম কিছু করলে ভালো হতো। ওকে, নেক্সট বলো, আর কি বলো? হ্যাঁ স্যার বলছি। বলো। স্যার বলছি যে ডেমোর জন্য টপিক যা আছে, কোশ্চিন তো ওভারঅল সিলেবাস থেকে হবে, সেটা ঠিক আছে, যেরকম চলছে মোটামুটি ঠিক আছে। তো ডেমোটা যদি কোনো রকম ভাবে একদিন অফলাইনে হলে ভালো হতো। অফলাইনে কি যদি সম্ভব হয়, ভেরিফিকেশনের টাইমে কলকাতায় বায়োলজির যেদিন ভেরিফিকেশন হবে। হ্যাঁ স্যার, বা মেদিনীপুরে হলেও সুবিধা আর কি। মেদিনীপুরে, আমার তো নর্থ বেঙ্গলে বাড়ি, মানে প্রবলেম হবে, কিন্তু যদি পসিবল হয় একদিন হলে ভালো হতো। হ্যাঁ স্যার, যদি এটা, হ্যাঁ আমারও একটা যে অফলাইনে যদি আপনি কখনো যদি এরকম কন্ট্যাক্ট করানোর পরিস্থিতি করতে পারেন, যে হচ্ছে আমাদের ডেকে নিয়ে আপনি একটা দিন করতে পারলেন যে আমরা সবাই ডেমো দিলাম সেখানে এসে, তাহলে সেটা অনেকটা সুবিধা হয় আমাদের মনে হয়। কারণ ওই সিচুয়েশনটাই তো আমাদের সামনে থাকবে, যে সামনে 4জন মানুষ বসে থাকবেন, ওই অ্যাম্বিয়েন্সটা, ওই এনভায়রনমেন্টটা আমাদেরকে হেল্প করবে আশা করি। আচ্ছা, হ্যাঁ নেক্সট। সেটা মানে টাফ একটু মেনটেন করা। আর সেকেন্ড হচ্ছে স্যার, আমি ডেমো আমি দিতে পারছি না, দেবো কোন এর পরের বারগুলোতে। তো ডেমো দেওয়ার মানে আমি যেটা বলছিলাম, যে হয় 1 উইক ডেমো দেওয়া হলো, বা 4 weeks বা 1 month সবাই টেমো মোটামুটি দিয়ে দেওয়া হলো। তারপর যদি একটা ইভালুয়েশন দেওয়া হয়, যেমন বডি ল্যাঙ্গুয়েজের ওপর কত মার্কস, কোশ্চিন অ্যান্সারের ওপর কত মার্কস পাচ্ছে, সেরকম একটা গ্রেড করে যদি সবাইকে মার্কস দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই বুঝতে পারবে কার কোন জায়গাটায় ঘাটতি আছে। স্যার এই বিষয়ে আমারও একই মতামত। উনি যে বললেন যে প্রত্যেকের কতটা মানে ওটা রেগুলার করা যাবে, রেগুলার মেনটেন করা একটু tough। যদি মাসের শেষে মানে ওই 1 মাস যে স্টুডেন্ট গুলো কন্টিনিউ ডেমো দিচ্ছে, মাসের শেষে তাদের একটা ইভালুয়েশন, মানে তারা কোন টপিকের উপর কত মার্কস পাচ্ছে, ওকে, ওইটা করলে হতো। এটা যদি পসিবল না হয়, ওকে, নেক্সট। নেক্সট কি বলবে? আমাদের এই একই মতামত ডেমোর ব্যাপারটা নিয়ে। এই ডেমোটাতে আমরা যতটুকু দিচ্ছি, হয়তো হয়তো আমি গোটা মাস ধরে 3 থেকে 4টে ডেমো দিতে পারলাম, তারপর আর দিতে পারলাম না। কিন্তু এই 3 থেকে 4টে ডেমোর উপরে আমার কতটা প্রিপারেশন হলো, কোশ্চেন অ্যান্সার ডেমো, ওর উপরে যদি একটা না বা একটা দিন প্রেজেন্টেশন দেন যে এত নাম্বার পেয়েছো, তাহলে ইমপ্রুভমেন্ট করতে সুবিধা হয়। ওকে, পরের জন কে আছে বলো। এই প্যারামিটার ধরে বলো না তোমরা, যারা বলছো তোমরা পূর্ণভাবে এই প্যারামিটারগুলো ধরে বলো। হ্যাঁ বলো, নেক্সট বলো। স্যার আমি রিকি বলছি। স্যার প্রিপারেশনে আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার আপনি যেমন আমাদের ডেমো নিচ্ছেন, সংক্রান্ত কোশ্চেন দিচ্ছেন, আমরা সেগুলো তৈরি করছি, সেগুলো ঠিকই আছে স্যার। 4 দিন করে তো হচ্ছে, যদি 3 দিন আপনার নিয়মে হলো, আর একদিন যদি স্যার আপনি করেন যে আমাদের এসএসসি সিলেবাসটায় মানে 9-10 যে টপিক গুলো আছে, যেমন প্রথমটা ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট বা বটানি, ওইরকম যদি বলে দেন যে 2-3টে মানে পুরো টপিক আমরা পড়ে আসবো, ওর উপরেই শুধু সেদিন কোশ্চেন হবে, তাহলে মনে হয় চ্যাপ্টার গুলো আমাদের একটু মানে ভালো করে আরো হয়ে যায়। যদি স্যার সেটা একদিন করেন সপ্তাহে, টপিক গুলো তাহলে পুরো ধরে ধরে করা, তাহলে স্যার যেটাই ডেমোতে ভাবছি সেই জায়গাটা একটু বেশি পড়া হচ্ছে। হ্যাঁ স্যার, তাহলে আমাদের সিলেবাসটাও কমপ্লিট হবে। এই কারোর সাথে ইন্টারাপ্ট করো না। দেখো আজকে ব্যাপারটা আছে, একজন যখন বলছে তার কথাকে টেনে তোমরা সবাই একসাথে কেওস করো না। দেখো আজকে আমি তোমাদেরকে বলার সুযোগ দিয়েছি, তাই না? প্রত্যেকে বলবে, তাই না? একজন যখন বলছে পূর্ণভাবে সে বলে নিক, আমি তো ওগুলো নোট ডাউন করে নিচ্ছি, ঠিক আছে? আমি এই জন্য তো তোমাদের ক্লাসটা রেখেছি আজকে। তো যখন হচ্ছে কি কেউ বলছে তার কথাটাকে না টেনে, যখন তোমার সুযোগ আসবে বলার, তখন তুমি সেটাকে পূর্ণভাবে বলবে, ঠিক আছে? যে বলছিলে কন্টিনিউ করো। হ্যাঁ স্যার, আমি রিকি বলছিলাম। স্যার যেমন আপনার নিয়মে হচ্ছে 3 দিন আমরা সেটাই করি, আর একটা দিন ধরুন রোববারটাই আপনি ঠিক করে দিলেন, বা যে কোনো একটা বার আপনি ঠিক করে দিন, সেই দিন আমরা এসএসসি সিলেবাসটা ধরে
আপনি বলে দিলেন যে জুওলজির প্রথম 3টে টপিক বা বটানি সেটা বলে দিলেন, আমরা সেদিন শুধু সেটার উপরই পড়বো, আর শুধু সেদিন সেগুলোর উপরই কোশ্চেন অ্যান্সার হবে, ডেমোটা বলছি না। তাহলে আমাদের ওই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন আছে আমরা নোট ডাউন করে নিতে পারবো, মানে চ্যাপ্টার গুলো আমাদের থরলি আরেকবার স্যার প্রিপারেশন হয়ে যায়। তাহলে কি হচ্ছে, যেই টপিকটাই ভাবছি আজকে ডেমো দেবো সেই টপিকটা পড়া হচ্ছে, আর আগের যে কোশ্চেন গুলো আপনি করিয়েছেন সেগুলো পড়া হচ্ছে, এবার অনেক জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে স্যার। একটু টপিক ধরে করিয়ে দিলে স্যার খুব ভালো হয়, এটাই আমার বলার ছিল। চলো নেক্সট। হ্যাঁ স্যার, আমি বলবো। একজন বলো। হ্যাঁ স্যার, স্যার বলছি আপনার কথাটাই বলছি। এবার ওটা মানে সপ্তাহে একদিন না করে, যেমন আমরা লাস্ট আগস্ট মাসে পরীক্ষার আগের মাসটা করেছিলাম রিভিশন টাইপের, প্রতিদিন 2টো করে আপনি টপিক বলে দিতেন। এবার সেই 2টো টপিক মানে নিজের ডেমো টপিক থেকে কোশ্চেন তো থাকবেই, আর হচ্ছে 2টো টপিক বলে দিলে মানে রোজ দিন এভাবে থাকলে বেশ সুবিধা হবে, মানে সপ্তাহে একদিন না করে। আচ্ছা, হ্যাঁ স্যার, এইটুকুই বলার ছিল। নেক্সট। স্যার স্যার বলছিলাম কি এই প্যানেলটাকে ভবিষ্যতে বাতিল হতে পারে নাকি? এখন তোমাদেরকে যে প্যারামিটারগুলো দিয়েছি এটা নিয়ে তোমরা বলো, ঠিক আছে? আমি তো বললাম আমার লাস্টে হচ্ছে কি আমার বলার থাকবে, আমি লাস্টে বলবো। আর মানে যদি ভবিষ্যতে এখন যদি অন্য কোনো চাকরি পাই তাহলে জয়েন করে থাকাটা উচিত কি? আর যেমন যে কমন মেরিট লিস্ট যেটা হচ্ছে সেখানে কি কাস্ট দিয়ে কি শেষের দিকে স্কুল বেশি কি? এই 3টা প্রশ্ন আছে। ঠিক আছে, নেক্সট। স্যার আমি কি বলবো, আমি অনিন্দিতা বলছি। বলো বলো। হ্যাঁ স্যার, আপনি যে প্যারামিটার গুলো বেঁধে দিয়েছেন, বলো। প্রথমে আপনাকে ধন্যবাদ আমার এই নিজের পরিস্থিতিটা করার জন্য, সুবিধা করে দেওয়ার জন্য। এখন নিয়োগ নিয়ে এসে এটা আমরা সবাই কম বেশি জানি যে একটু বাইরের দিকে বেরিয়ে বলো। কিছু বললে বা করলে আমার হাতে কিছু করার নেই। হ্যালো, একটু বাইরের দিকে বেরিয়ে বলো, তোমার নেটওয়ার্কটা একটু সমস্যা করছে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে? বলো। হ্যাঁ স্যার, বলছি নিয়োগ নিয়ে আমাদের ধরুন আমরা কম বেশি সবাই জানি, আমরা চাইলে বা না চাইলেও আমাদের কিছু করার নেই। কিন্তু আমার খুব ভালো লাগলো যে আপনি নিজের পরিস্থিতি বলার মতো সুযোগ একটা করে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা এই পরিস্থিতিতে সবাই ভীষণ ফ্রাস্ট্রেটেড, মানে আমি যদি আমার দিক থেকেই বলি তাহলে আমার মতন হয়তো অনেকেই আমি হয়তো অনেকের মুখ হয়ে বলতে পারছি যে আমি যেমন স্যার একজন মা, তো আমার বাচ্চাটাকে আমি এখন একদমই সময় দিতে পারি না। আমি চোখের সামনে দেখতে আমাকে টানছে মা খেলো, কিন্তু আমি কিন্তু ওকে সময় দিতে পারছি না, কারণ আমাকে বই নিয়ে বসে থাকতে হচ্ছে। প্লাস তার সঙ্গে স্যার আমি একদম স্কুলে চাকরি করি, প্রাইভেট স্কুলে, সেখানে আমাকে বই নিয়ে বসে থাকতে হচ্ছে। সেখানে আমি শুনতে পাচ্ছি গসিপিং হচ্ছে যে ম্যাম সবসময় বই নিয়ে বসে থাকছেন, ইভেন পরীক্ষা গার্ডে থাকছেন তখনও ম্যাম বই নিয়ে বসে থাকছেন। সেখানে আমি পাচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই এই মুহূর্তে। তার সঙ্গে স্যার মোটামুটি ভালো ছিলাম, যে খারাপ খুব একটা আমরা সবাই ছিলাম এমনটা কিন্তু নয়। কিন্তু এই যে নোটিশটা দিল যে আমাদের পরীক্ষা হবে, তারপর থেকে 3 মাসের বেশ তেড়ে ফুড়ে আমরা সবাই শুরু করলাম, মানে রীতিমতন পড়লাম। তারপরে এখন এই ব্যাপারটা যে ডিলেমাটা হয়ে গেল, কিন্তু আমি পড়াশোনাটা ছাড়তেও পারছি না। মানে আমি ধরুন 12 অব্দি পড়াতাম, এখন আমাকে গ্রাজুয়েশনের বইটা আমাকে রীতিমতন মুখস্থ না হলেও জেনে রাখতে হচ্ছে। গ্রাজুয়েশন শেষ করে নেটের বই ধরতে হচ্ছে, কারণ ইন্টারভিউতে কোনো সিলেবাস হয় না। আমরা যেটুকু জানি মানে 2 থেকে পিএইচডি সবটাই জেনে রাখতে পারলে ভালো, যতটা জানবে না ততটাই লস, এরকম ব্যাপার। থাকতে তো পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে, নিজের যে ফ্যামিলি লাইফ বলুন, বিশেষ করে অ্যাজ আ মাদার আমি নিজেকে এত গিল্ট ফিল করছি, এবং সে জায়গাটা কাউকে বলা যাচ্ছে না। বাকি আদার্স ফ্যামিলি পার্সনদের তো ঠিক আছে, তারা বলছে খোঁজ খবর রাখতো না, বা ইভেন নিজে আনন্দ করে হাসতেও পারছি না। মানে কিরকম একটা বাজে পরিস্থিতিতে থেকে গেছি জানি না, যদিও যা হয় হয়তো ভালোর জন্যই হয়। এখনো আমি বিশ্বাস করি যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিটা খুব জটিল স্যার। এটা আমার মনে হয় আমার মতো সবারই একই কথা। আর প্রিপারেশন যদি বলেন, মানে আমি যদি নাও পাই স্যার, আপনি আপনার এই প্রিপারেশন স্পিড থেকেই বলছি। আমি 2022 সালে টেটটার সময়তে কিন্তু আমি ইউটিউবে আপনার চ্যানেলটা দেখতাম, তখন আমি জানতাম না যে আপনার কাছেই পড়বো।
তো আমার এখনো মনে আছে ওই যে আমাদের ক্র্যানিয়াল নার্ভ গুলো, সেগুলো আপনার ওই ছড়াটা মুখস্থ করি আমার আজও মুখস্থ, ওঠো 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 টেনে তামাকানো। তো ওই জায়গাটা থেকে আমি প্রাইমারি টেটও কিন্তু পাস করি, 21 দিন পড়েছিলাম। তো সেই 21 দিন পরে আমি প্রাইমারি টেটটা পাস করলাম, ব্যাস বিএড বলে সেটাও ক্যান্সেল হয়ে গেল, ব্যাস সেখানে একটা বিশাল মন খারাপ হলো। আবার এটা নিয়ে শুরু করলাম, এটা আবার এরকম অবস্থা। মানে ওই জায়গাটা, মানে আমি যদি চাকরি এখন নাও পাই স্যার, কিন্তু আমার এটা দুঃখ থাকবে না যে আমি প্রিপারেশনটা করিনি। আমি কিন্তু করেছি, আমার বেস্ট দিয়ে করেছি, এটা আমার একটা বড় জায়গা। আর এটা খুব ভালো, মানে খুব সত্যি কথা যে পড়াশোনা কোনদিন বিফলে যায় না। এডুকেশন যত বাড়বে তত ডিস্ট্রিবিউশন বাড়বে, জ্ঞান তো ধরে রাখা যায় না স্যার, দিতে আমরা অন্যদের মধ্যে দিতে পারবো, সে সরকারি হোক বা বেসরকারি। আর তাছাড়া স্যার আর সেরকম কিছু বলার নেই, মানে আমার খুব ভালো লাগলো যে আপনি এই পরিস্থিতিটা শোনার জন্য আপনি সময় দিলেন। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি তোমার মতামতটা জানালে। আমি বেসিক্যালি যে ব্যাকগ্রাউন্ড থেকে আজকে এই আলোচনাটা রেখেছিলাম তার সার্থকতা তুমি বুঝতে পেরেছো। মানে অ্যাকচুয়ালি অনেকে বিভিন্ন পরিস্থিতি সামাল দিচ্ছে আমি জানি। তো যেহেতু আমি একটা কলেজের সাথে যুক্ত, মানে একটা কলেজে পড়াই, তো সেই জায়গাটায় হচ্ছে কি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন দেখতে পাচ্ছি অন্যান্য স্টুডেন্টদের বা অন্যান্য যাদেরকে পড়াচ্ছি বা যাদেরকে গাইডেন্স দিয়েছি, তো এই বর্তমান পরিস্থিতিটাকে কাটানো অনেকটাই মুশকিল হচ্ছে অনেকেরই। সেই জন্যই আজকে এটা রাখার, সেটা তার সার্থকতা তুমি বুঝতে পেরেছো। কারণ কথা যদি, মনের কথা যদি কিছুটা হলেও কাউকে শেয়ার করা যাবে, বলা যায়, তা অনেকটাই হচ্ছে কি চাপমুক্ত হওয়া যায়। ঠিক আছে, তো সেই একদম জিনিসটা স্যার, মানে যা ছিলাম বেশ ছিলাম, কিন্তু এখন যেটা হয়ে গেছে না ওইখানটায় ফেরত যেতে পারছি না, আরো বেশি এগিয়ে যাওয়াটা আমার হাতে নেই। মানে একটা খুব জটিল পরিস্থিতিতে আমরা সবাই দাঁড়িয়ে আছি। মানে আমার মতন অনেকেই এখানে মা আছে, অনেকে অনেক পরিবারে মানুষ আছে, যেমন আমার শাশুড়ি মায়ের এখন স্যার কোঠারিতে, কলকাতা কোঠারিতে অপারেশন, তিনি ভর্তি আছেন, আমি কিন্তু যেতে পারছি না, কেননা আমার স্কুল রয়েছে এখানে, স্কুলের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও রয়েছে, মানে সব দিক থেকে বেঁধে রয়েছি আমরা সবাই খুব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কে বলবে? আচ্ছা, শান্তনু গাঙ্গুলি মনে হয় কিছু বলবেন, শুরু করুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যালো। হ্যাঁ ভালো আছি, বলো, শুরু হ্যাঁ করো। স্যার, হ্যাঁ প্রণাম নেবেন প্রথমেই স্যার। তো মানে দেখলাম যখন আপনি জয়েন করতে বললেন আর কি, আমি তো দীর্ঘদিনই জয়েন করতে পারি না, একটু স্কুলে তো 11th এক্সাম চলছে, সেই সমস্ত চাপের মধ্যে থাকা আর কি, সেই কারণেই মানে ইচ্ছা থাকলেও উপায় নেই, তো আজকে একটু জয়েন হলাম আর কি। তো যাই হোক স্যার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা ইন সার্ভিস ফ্রেশার্স উভয় পক্ষেই। কিন্তু খারাপ জায়গা হলো, মানে চারপাশে দেখছি বা শুনছি আর কি, আমি আগেও একটা আলোচনা প্রসঙ্গে আপনার সামনে বলেছিলাম যে ফ্রেশাররা হয়তো মানে এই সমস্ত কিছুর জন্য হয় প্রত্যক্ষভাবে, না হলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দোষারোপ করছে, ইঙ্গিত করছে ইন সার্ভিসদেরই। এই এক্সপায়ারি অফ প্যানেল নিয়েই বলুন বা আপনি 10 নম্বর দেওয়া নিয়েই বলুন আর কি, এটা একটা আলোচনা প্রসঙ্গে আসছে, বারংবারই দেখছি আমি। বলা হচ্ছে যে প্রথম প্যানেলে সব টেন্টেড, পরের দিকের প্যানেলে টেন্টেড, বহু বিতর্কের জায়গা রয়েছে। এবারে মুশকিলটাও স্যার হয়ে যাচ্ছে কি এক্ষেত্রে, মানে অনেকেই তো আছে আমাদের মতন আনটেন্টেড টিচার, যারা হয়তো 2016 সালেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আমি চাকরি পেয়েছি, 2025 যে পরীক্ষাটা হলো এখানেও আমি আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি, মোটামুটি একটা রেজাল্ট করেছি আর কি, যাই হোক আপনার আশীর্বাদে র্যাঙ্ক আছে। এবং আমার যেটা আত্মবিশ্বাসের লেভেল যে যদি আমার বয়স থাকে, যতবার এসএসসি পরীক্ষা হবে আমি ততবারই বসবো, এবং আপনার কাছে গাইডেন্স নিলে আমি ততবারই পরীক্ষাতে র্যাঙ্ক করবো। আমি তো একজন আনটেন্টেড টিচার, কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে যে কিছু হয়তো টেন্টেড ক্যান্ডিডেট যারা সত্যিই রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, দুর্নীতি হয়েছে, এটা মানে আমাদের বলতে কোনো দ্বিধা নেই। তার জন্য যে এই যে প্রত্যেকটা যারা ইন সার্ভিস টিচার আছে সবাই ফ্রেশারদের চোখে একটা মানে বিষোদ্গারের জায়গা হয়ে গেছে আর কি, যে এনারা আছেন বলে ওনারা কি চাকরি পাচ্ছে না, ব্যাপারটা সেটা নয়। তো আমার মতন অনেকেই আছেন যারা হয়তো যোগ্যতার প্রমাণ দিয়েই আছেন, 10 নম্বরের দয়ায় নয়, আমরা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু 10 নম্বর চলে যায় আমার কিচ্ছু যায় আসবে না, আমি র্যাঙ্কার, আপনি জানেন ভালো করি, আমার কিচ্ছু যায় আসবে না, আমি এমনিতেও আমার মনের মতন স্কুল পাবো, আমি যে রেজাল্ট করেছি। তো সেই জায়গা থেকে আমি বলছি স্যার যে সবাই তো অপরাধী নয়, দোষী নয়, কিন্তু একজন ইন সার্ভিস হিসাবে খারাপ লাগছে যে এই জায়গাটাই যে কমিশনের দোষে, এই যে এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে অনেকেই আছে টেন্টেড, কিন্তু অনেকেই তো আছে আমার মতন আনটেন্টেড। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে কমিশনের গাফিলতির কারণে আজকে তারা, যেটা সুপ্রিম কোর্ট বলছেন যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে পড়ে গেছেন, মানে টেন্টেড সরাসরি না বললেও ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে পড়ে গেছেন।
তো এটা একটা মানে এর থেকে বড় আর খারাপ লাগার জায়গা নেই আর কি। মানে একই ফ্রেশারদের সিচুয়েশনটা যেমন ফ্রেশার কেউ বুঝবে না, দীর্ঘদিন নিয়োগ হয়নি, সত্যি একটা পরিস্থিতির শিকার, এটা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। এবারে প্রত্যেকেরই পরিবার আছে, একটা সময় পরে একটা জীবিকার দরকার জীবনযাপনের জন্য। সত্যি কথা বলতে মানে এই সহানুভূতিটা অ্যাটলিস্ট আমার রয়েছে ফ্রেশারদের প্রতি, নিশ্চিত দরকার। কিন্তু ফ্রেশারদের তরফ থেকেও এটা ভাবতে হবে যে একটা 7 বছর চাকরি করার পর যে ইন সার্ভিস টিচাররা তাদের জীবিকা হারিয়েছেন, তাদের প্রত্যেকেরই কারো বাড়িতে হয়তো বৃদ্ধ বাবা মা আছেন, অসুস্থ, এরকম সন্তান যেমন নিজের বাড়িতে আমারও সন্তান রয়েছে, 3-3.5 বছরের আমারও ছেলে আছে। তো এরকম অনেকেই আছেন আর কি, ইএমআই চলছে প্রত্যেকেরই। সবাই একটা জায়গাতে স্টেবল হয়ে যাওয়ার পরে, গভর্নমেন্ট জব পাওয়ার পরে কিন্তু এটা ভাবতেও পারেনি কোনোদিনও যে এরকম একটা চাকরি চলে যেতে পারে। চাকরি না পাওয়ার পরে চাকরি পাওয়া সেটা একটা জায়গা, আর চাকরি পাওয়ার পরে গভর্নমেন্ট জব পাওয়ার পরে সেটা হারানো, সেই মানসিক পরিস্থিতির জায়গাটা আরো অনেক কঠিন। আমি যেটা বললাম যে ফ্রেশারদের সিচুয়েশনটা যেমন ফ্রেশাররা কেউ বুঝবে না, তাহলে ইন সার্ভিস টিচাররা যে সিচুয়েশনের মধ্যে এখন আছেন, আমার মতন অনেকেই মানে অপরাধ না করেও অপরাধী তকমা পেয়ে আছেন আর কি। এই সিচুয়েশনটা ওদের পক্ষে বোঝা পসিবল নয়। আমি ফ্রেশারদের প্রতি সহানুভূতি রেখেই বলছি। মানে এখানে আমি আপনাকে আগেই স্যার বলেছিলাম যে কমিশন খুব চালাকি করে, মানে আপনি সরকার বলুন বা যাই বলুন, কমিশনই তো সরকার, এটা বলতে কোনো দ্বিধা নেই। খুব চালাকি করেই আমাদের ফ্রেশার এবং ইন সার্ভিসদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে একটা পরিস্থিতি, কেসের পর কেস, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মামলার পর মামলা, তার হিয়ারিং, একটা টেনশন, চাপ, ডিপ্রেশনের মধ্যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ কি হতে চলেছে একটা দোলাচলের মধ্যে ফেলে দিয়েছেন। কিন্তু আজ যদি সবাই সংগঠিত হতো এবং প্রকৃত অর্থ অপরাধী কে তার যদি বিচারের একটা প্রয়াস সবাই নিত আর কি, সেক্ষেত্রে যদি সবাই সংগঠিতভাবে কমিশনকে আক্রমণ করতো বা সরকারের বিরুদ্ধে গিয়ে যদি আজকে আমরা কোর্টে যেতে পারতাম, তাহলে হয়তো অনেক বেটার কিছু হতো। মানে প্যানেল ক্যান্সেল করবার জন্য আমি দেখছি স্যার সবার যতটা আগ্রহ, কিন্তু এটা কি হয়ে পাচ্ছে না, প্যানেল ক্যান্সেল হলে ইন সার্ভিসরা সাফার করবে না। যে কটা ফ্রেশার নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই পরিস্থিতির মধ্যে তারা সুযোগ পেয়েছে আর কি, তারাও কিন্তু সাফার করবে। এটা কেউ বুঝে উঠতে পারছে না যদি প্যানেল ক্যান্সেল হয়ে যায়। আমি চাই না হোক, কিন্তু যদি হয়ে যায় আর জাস্ট ইন কেস বলছি আর কি। তো মুশকিলে দেখা হচ্ছে, যেটা হওয়া উচিত ছিল সবাই সংগঠিতভাবে সিট বাড়াবার জন্য আন্দোলন করা, তার জন্য কেস করা, এটা জানতে চাওয়া যে 16 সিট গুলো কোথায় গেল, 26-এর যে সিট সংখ্যা এখন যেটা শো করা হয়েছে সেই তার সঙ্গে সেটা আদৌ অ্যাড হয়েছে কিনা, যেগুলো আস্তে আস্তে এখন কোর্টে একের পর এক বিভিন্ন রকম ভাবে উঠে আসছে, এখন আলোচনা প্রসঙ্গে উঠে আসছে। এইগুলো নিয়ে সংগঠিতভাবে আন্দোলন না করে মানে কোথায় ইন সার্ভিসরা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, ফ্রেশাররা বঞ্চিত, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে এত আমরা ঘেটে ঘেটে জড়িয়ে পড়েছি, এর ফল যে কি হবে আমরা কেউই জানি। কিন্তু হোপফুলি আমি এটুকু বিশ্বাস করি স্যার যে ভালো মানুষদের সঙ্গে ভালোই হয়, এবং অবভিয়াসলি এটাও আমি বিশ্বাস করি যে যার যতটা যোগ্যতা নিশ্চিত উপরওয়ালা সেই অনুযায়ী তাকে তার ফলাফল দেবেন, এটা কেউ কারোর থেকে কেড়ে নিতে পারবে না। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই স্যার। পরিশ্রম যারা করছে, সে ফ্রেশার হোক ইন সার্ভিস হোক, যারা অনেস্টির সঙ্গে প্রস্তুতি নিয়েছে এবং যারা সত্যি সত্যি আনটেন্টেড, আমি ইন সার্ভিসদের তরফ থেকে বলছি, বা ফ্রেশাররাও যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এই 10 নম্বরের সুযোগ না পেয়েও যারা এই আমাদের প্যানেলের মধ্যে এম্পানেলড হয়েছে আর কি, তো নিশ্চিতভাবে আমি চাইবো, আন্তরিকভাবে প্রার্থনা করবো তারা প্রত্যেকেই নিজেদের যোগ্য সম্মানটা পাক। কারণ কি ইন সার্ভিস হোক কি ফ্রেশার হোক, তার প্রত্যেককেই এই কঠোর পরিশ্রম করেই কিন্তু এই সাফল্যটা পেতে হয়েছে। কেউ মুখ দেখে কাউকে মানে একটা জায়গা দিয়ে দেয়নি, র্যাঙ্ক করে দেয়নি। আমি যখন স্যার আপনার সঙ্গে আলাদা করে কথা বলতাম, মনে আছে স্যার, আমি মাঝে মাঝেই দুঃখ করে আপনাকে বলতাম, তখন যখন আগে ক্লাস করতাম, স্যার কি পরিস্থিতির মধ্যে যাচ্ছি জানেন স্যার, 10-12 ঘন্টা করে পড়া তো অনেক দূরের কথা, একটা সময় পড়েছিলাম যখন আমি সিইউতে পড়ি বা যখন আমি বিএসসি এমএসসি করি। কিন্তু এখন স্যার এটা চাকরি পরীক্ষা পাওয়ার জন্য আমাকে 18-20 ঘন্টা করে পড়তে হচ্ছে। এই একটু আগেই ম্যাডাম যেটা বললেন, এটা তো আমাদেরও কেস, ইন সার্ভিস হিসাবে আমারও তো ছেলেকে আমি সময় দিতে পারিনি, আমার ওয়াইফকে সময় দিতে পারিনি। আমার ওয়াইফ একটা স্কুলের শিক্ষিকা, তিনি সিসিএল নিয়ে বাড়িতে বসেছিলেন প্রায় 2-3 সপ্তাহ, সিসিএল নিয়ে মানে মিথ্যে সিসিএল নিয়ে বাড়িতে বসেছিলেন খালি বাচ্চা সামলানোর জন্য। এই পরিস্থিতি আমরা সবাই ফেস করেছি, সবাই কঠিন লড়াই করেছি, দিন রাত পরিশ্রম করেছি। তো সেই জায়গা থেকে স্যার এই আপনার গাইডেন্স পাশে ছিল এবং যথাযথভাবে যেভাবে আপনি বলেছেন সেই অনুযায়ী চলে আমরা সাফল্য পেয়েছি। তাহলে এভাবে ফ্রেশাররাও যারা পেয়েছে, তাদের কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে, তারাও সেটা স্যার মানে সপরিবারে তারা সেলিব্রেট করুক, সবাই জয়েনিং হয়ে যাক, এবং সেই ইন সার্ভিসরাও কেউ কারোর প্রতি কোনো বিদ্বেষের জায়গা না রেখে এটাই একে অন্যের জন্য আমরা এইটুকু অন্তত সহানুভূতি নিয়ে এইটুকু আমরা শুভকামনা করি যে ফ্রেশাররাও স্যার যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছে তারাও যে যার মানে পছন্দের স্কুল পেয়ে যাক, আর ইন সার্ভিসরা যারা আনটেন্টেড প্রকৃত, আমি আবারও বলছি স্যার, আমি আনটেন্টেড টিচারদের প্রতিনিধি হিসাবে বললেও টেন্টেড টিচারদের প্রতি আমার কোনো সহানুভূতির জায়গা নেই, কারণ আমি আনটেন্টেড টিচার। আমি অনেক গরিব বাড়ির ছেলে, প্রচন্ড লড়াই করে সারা জীবন প্রচুর পড়াশোনা করে আজকে এই জায়গাতে এসেছি। আমি সিএসআইআর নেটে অল ইন্ডিয়াতে 120 র্যাঙ্ক করেছি, 120 র্যাঙ্ক করেছি সিএসআইআর নেটে।
ফলে আমাকে 2 নম্বরে জালিয়াতি করতে হয়নি। তো যারা করেছে তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কিন্তু যারা করেনি আমার মতন তো কিছু সংখ্যক আছে। আমি ফার্স্ট প্যানেলে ছিলাম, মানে কেউ হয়তো বললেন যে ফার্স্ট প্যানেলে 100% টেন্টেড, এটা শুনতে স্যার কতটা খারাপ লাগে, যেটা আমি বললাম যে আমি তো ফার্স্ট প্যানেলেই ছিলাম। আমি তার মানে মানে অ্যাজ এ ফ্রেশার হিসেবে যেটা বলছেন যে আমিও একজন টেন্টেড, কিন্তু আমি 16তেও আমি ভালো রেজাল্ট করেছিলাম। আমি আপনার আশীর্বাদে 25-এ ভালো করেছি, এবং যতবার পরীক্ষা হবে আমার বয়স থাকলে ততবার রেজাল্ট করবো, ততবার আমি রেজাল্ট করবো। এটা আপনার আশীর্বাদ, আপনার দেখানোর পথে হেঁটেছি, এবং আমার নিজের পড়াশোনা প্রস্তুতির প্রতি আমার সেই কনফিডেন্স লেভেল আছে। তাহলে আমার মতন এরকম কিছু সংখ্যক টিচারও আছেন, অ্যাটলিস্ট তাদের প্রতি সম্মান এবং সহানুভূতির জায়গাটা থাক। আমরা যারা যারা সত্যিকারের যারা নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে যে ফ্রেশাররা আজকে এম্প্যানেলড হয়েছেন, তাদের প্রতি যেমন আমার অবশ্যই সমীহ রয়েছে, শ্রদ্ধার জায়গা রয়েছে, তারা কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছেন, সেরকমই যে ইন সার্ভিস টিচাররা অ্যাটলিস্ট আনটেন্টেড, সবকে টেন্টেড বলে দাঁড়িয়ে দেয়, এটা তো কোনো কাজের কথা নয়। আমাদের মতো কিছু সংখ্যক টিচারও আছেন, তাদের প্রতি অ্যাটলিস্ট এই শ্রদ্ধা সমীহের জায়গাটা থাক। এটা আমার প্রতি একটা মানে প্রত্যেকটা ফ্রেশারের প্রতি আমার একটা অনুরোধের জায়গা। অনেকেই ফ্রেশার আছে, আপনার ক্লাস করছেন, এমনকি স্যার আমি আপনাকেও বলেছিলাম যে আমি তো 9-10-এও র্যাঙ্ক করেছি, আমি এত স্যার ভালো লাগে আপনার ক্লাসটা, আমি তো 9-10-এর পরীক্ষা দেবো, আবার যাবো। আমি সম্ভবত এখানে হয়তো পছন্দের স্কুল পেয়ে যাবো, কিন্তু স্টিল যদি আমি যাই স্যার আবার প্রিপারেশন নেবো, আবার ডেমো ক্লাস দেবো, এই ক্লাসগুলো খুব মিস করি। মানে আপনার কথাবার্তাগুলো, আপনার মোটিভেশন গুলো, এগুলো খুব মিস করি, যেগুলো এতদিন ধরে আমরা আমাদের ক্লাসের ছেলে মেয়েদের করতাম, এখন নতুন করে মোটিভেট হতেও খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে বলছি স্যার যে সবার ভালো হোক, অ্যাটলিস্ট আমাদের একে অন্যের প্রতি একটা মানে প্রত্যেকেই তো আমরা একটা ন্যূনতম পেটে আমাদের শিক্ষা রয়েছে, বিদ্যা রয়েছে, তো সেই বিদ্বেষের জায়গাটা না থাক। মানে কেউ কারোর জন্য, ফ্রেশাররা ইন সার্ভিসদের জন্য দায়ী না, ইন সার্ভিস ফ্রেশারদের জন্য দায়ী না। কালপ্রিট দায়ীকে সেটা কমিশন, সেটা প্রত্যেকেই জানে, কিন্তু আমাদের সাধ্য কুলাবে না কারণ তাদের বিরুদ্ধে গিয়ে কিছু করা, কারণ তারা সরকার চালাচ্ছে। বাস্তবটা বাস্তব, এটা মেনে নিতে হবে, কারণ সরকার তাদের চালাচ্ছে ঘুরিয়ে বলতে গেলে। তাহলে সেই জায়গা থেকে যে কোর্টের উপর মতো নির্ভর করে থাকতে হবে, কোর্ট যা রায় দেবে ভালো মন্দ প্রত্যেককেই মেনে নিতে হবে, এইটুকুনি তাই না? কিন্তু আমি এটাই অনুরোধ করবো যে ততদিন যতদিন না রায় আসছে, অ্যাটলিস্ট প্রত্যেকের প্রতি প্রত্যেকের সেই সৌজন্যবোধটুকু থাকুক, যে যা হবে দেখা যাবে, কিন্তু কেউ কাউকে যেন দায়ী না করে। ইন সার্ভিসে যেন না বলে যে এই ফ্রেশাররা আমাদের জন্য এত কেস করছে বলে নিয়োগ আটকে যাচ্ছে, নিয়োগ দেরি হচ্ছে। ফ্রেশাররা যেন না বলে যে ইন সার্ভিসে 10 নাম্বার পেয়ে যাচ্ছে বলে এক্সপায়ারি প্যানেল ক্যান্সেল হচ্ছে না বলে আমরা সুযোগ পাচ্ছি না। যা হবে দেখা যাবে। সবটা আমরা যখন কোর্টে যখন কেস চলেই গেছে, আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি না। যতদিন একটা রায় আসে, অ্যাটলিস্ট ততদিন খামোখা নিজেদের মতন টেনশন না করে সামনে যে প্রস্তুতি আছে সেটাকে হেলাফেলা না করে ফেলি না। এইটা আমার অনুরোধের জায়গা। একটা অনেকটা আবেগতাড়িত হয়ে অনেক কিছুই বলে ফেললাম, কিছু মনে করবেন না, অনেক ইন সার্ভিস পেশারদের খারাপ লাগতে পারে, তো বড় দাদা বা ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন স্যার। এইটুকুই স্যার বলার, আর কিছু নয়, আশীর্বাদ করবেন স্যার। ঠিক আছে, চলো নেক্সট কে বলবে? নেক্সট বলো, নিজেরা বলো, যদি বলার থাকে বলো। এই যে স্যার শান্তনু স্যারের তো ওনার সঙ্গে আমি একটু যোগ করতে চাইছি। না, কারোর কথা প্রসঙ্গে কিছু বলা যাবে না। না, পরিকল্পনা স্যার, আমি একটা কথা বলছি, আজকে যে প্যারামিটার গুলো রাখা হয়েছে নিজস্ব মতামত জানাবে, ঠিক আছে? কারোর কথার প্রসঙ্গে কোনো রিপ্লাই বলা যাবে না, ঠিক আছে? আমি বলেছি না, নিজের মতামত, ব্যক্তিগত মতামত, ঠিক আছে? তো কারোর ব্যক্তিগত মতামত সে বলতে হবে, ঠিক আছে? আজকে নিজের যদি কিছু বলার থাকে সে নেক্সট। স্যার বলছি যে আমার এই জেনারেলের 49 আছে, মানে একদম কাট অফের যে একদম লোয়ার যে আর কি ওইটাতে আছে। তো একবার করে খুব মানে এন্থু পাচ্ছি পড়ার, আবার আরেকবার করে মানে খুব ডিমোটিভেটেডও লাগছে, মানে বাড়ি সংসার বাচ্চা সব সামলে একবার করে মানে খুব নিজেকে মনে হচ্ছে পারবো না, হবেও না, শেষ কোথায়। আবার একবার করে মানে আপনার ক্লাসগুলো দেখি এটা মনে হয় যে ভাই মানে থিওরি পড়ার সময় কেন আপনার ক্লাসে জয়েন হলাম না, যাই হোক লেট ইজ বেটার দেন নেভার, এইরকম কিন্তু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে যে হয় হবে, না হলে হবে না, কখন হবে। সঙ্গীতা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, আমি আগের ক্লাসে বলেছিলাম, তুমি একটু মিউট করে দাও, তোমার ইকো হচ্ছে। যারা মাথায় আছো 9-10-এ বলছো, বা যারা হচ্ছে কি কাছাকাছি আছো, তো তাদের জন্য বলেছিলাম না যে 11-12-এ পেনালে অনেকজন বেরিয়ে যাবে, ভেরিফিকেশনে অনেক টেন্টেডরা বেরিয়ে যাবে, তো তোমাদের নামটা তখন অনেকটা উপরে চলে যাবে, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে হচ্ছে কি ওরকমভাবে নেগেটিভ হওয়ার দরকার নেই। আমি আগের ক্লাসে মনে হয় বলছিলাম যখন হচ্ছে কি তোমার 11-12রা হচ্ছে কি যারা, তারা ম্যাক্সিমাম জন, এই যে শান্তনু এক্ষুনি বললো, ও যেমন 9-10-এ 11-12 যেমন র্যাঙ্ক করেছে, আবার 9-10-এও করেছে, সেরকম আমার জানা বাবা, আমার চেনা বা এখানে পড়তো অনেকেই আছে যারা 9-10-এ 11-12-এ পেয়ে গেছে, কিন্তু 9-10-এও ভালো র্যাঙ্ক করে আছে।
তো ওতে হচ্ছে কি তারা তো একটা চাকরি নেবে, অবভিয়াসলি সে 11-12 নেবে। এই যে শান্তনু এখনই বললো যে আমি 9-10-ও যাবো, ও যদি যায় সে জাস্ট এক্সপিরিয়েন্স করতে যাবে, নিশ্চয়ই সে 10,000 টাকা মানে এক্সট্রা মাইনা ছেড়ে সে 9-10-এ যাবে না। সে যদি তার বাড়ি থেকে যদি 30 কিলোমিটার দূরেও যেতে হয় সে বাইক করে যাবে, ঠিক আছে? এটা বাস্তব কথা। মানুষ হচ্ছে কি দেখো যেটা হচ্ছে বেটার প্রেফারেন্স পাবে সেটাই নেবে সে, তাই না? কারণ 11-12-এর চাকরি থেকে 9-10-এর প্রায় মানে কাছাকাছি 10,000 হচ্ছে কি তোমার কম বেশি আছে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি যখন তারা 11-12-এ পেয়ে যাবে তখন কেউই 9-10-এ আসবে না ওরা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে লিস্টটা পাবলিশড হয়েছে ওটা হচ্ছে কি তোমার জানো ভেরিফিকেশান লিস্ট, ওটা ইন্টারভিউ লিস্ট নয়। তো ভেরিফিকেশান লিস্ট মানে তোমরা দেখেছো 11-12-এর ক্ষেত্রে এই কম সংখ্যক মানে ক্যান্ডিডেটকে ডেকেছিল, তাতেও তোমার হিউজ সংখ্যক হচ্ছে কি তোমার বাদ গেছে। তো সেখানে 9-10-এ এতজনকে রাখা হয়েছে, তো সেখান থেকে অনেকেই বাদ যাবে, ঠিক আছে? তো তখন হচ্ছে কি যারা তোমরা বলছো যে স্যার আমার মার্জিনে রয়েছে বা আমার মাথায় মাথায় রয়েছে, তোমরা তখন অনেকটা উপরে চলে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এতটা আগে থেকে মানে ভেবে নিজেকে হচ্ছে কি তোমার ডিমোটিভেটেড করার কোনো মানে হয় না। তো এটা পুরোটাই হচ্ছে কি আশা করি আমার কথার সাথে যদি যুক্তি থাকে তাহলে আশা করি বুঝতে পারছো যে কথাটা আমি বললাম। যদি আমার কথার যদি মধ্যে যদি কোনো যুক্তি থাকে তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি, ঠিক আছে? তো এটা ভেবে তোমরা প্রিপারেশনটাকে মানে ইয়ে করো না, ঠিক আছে? যে যা হবে হবে এরকম করো না, নিজের চেষ্টাটুকু সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ সবটা হয়ে গেছে আর একটা স্টেপ বাকি আছে, তাই না? তো সেই একটা স্টেপের জন্য তোমরা ভাবো যে সেই মানে আমি বাদই দিলাম ক্লাস 5, 6, 7, তোমরা সেই ক্লাস 10 থেকেই শুরু করো না। ক্লাস 10-এর মানে যে পরীক্ষাটা দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, বিএড করেছো, কত সময় কত মানে খরচা তো আমি বাদ দিলাম, যে নিজের যে হচ্ছে কি তোমার জীবনের যে সর্বোচ্চ সময়টুকু, তাই না? তো তারপরে হচ্ছে কি একটা লাস্ট একটা স্টেপের জন্য এইভাবে নিজেকে মানে ডিমোটিভেটেড করার কোনো মানে হয় না, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মতামত। চলো আমরা পুরনো আমাদের আলোচনায় ফিরে আসি। আমাদের আজকের যেটা আলোচনা তোমরা দেখতে পাচ্ছ যে নিয়োগ সংক্রান্ত নিজের তোমার হচ্ছে মতবাদ, নিজের পরিস্থিতি বর্তমানে প্রিপারেশন নিয়ে কিছু মানে যদি পরিবর্তন চাও, ব্যক্তিগত সমস্যা বা মতামত এবং এক্সপায়ারি অফ দ্য প্যানাল, এই তোমার হচ্ছে কি বাঁধা ধরা যে 5টি পয়েন্ট বলা রয়েছে, এই বিষয়ে যদি কেউ নিজের মানে মতামত জানাতে চাও তাহলে শুরু করো, ঠিক আছে? স্যার আপনি কিছু বলতে পারি? হ্যাঁ বলো, বলার জন্যই তো ক্লাস, হ্যাঁ স্যার। বলো। স্যার প্রথমে আপনি যে 5টা বিষয় বলেছেন সে বিষয়ের মধ্যে প্রথম যেটা বললেন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত, তো স্যার আমি নিজস্ব ভাবে মানে পার্সোনালি আমি যে সমস্ত খবরগুলো আসতো আগে, তো এত জটিলতা স্যার আমি বুঝতে পারলাম না। স্যার নিয়োগ সংক্রান্ত আপনি আপডেট গুলো মানে দেন প্রতিদিন, তো সেটাতে আমাদের খুবই উপকার হয়। মানে মেন আমি বুঝতে পারি অনেকটাই যে কি হতে মানে কি হচ্ছে বা এরপরে কি হতে পারে। এইটুকু স্যার নিয়োগ সংক্রান্ত এইটুকুই মোটামুটি আপনি যেটুকু আমাদেরকে আপডেটটা দেন বা ঠিকঠাক ভাবে সেটাতেই আমার মনে হয় যে সেটাই আমার জন্য সাফিসিয়েন্ট আর কি। আর স্যার এই যে নিজের পরিস্থিতি বলছেন সেটা অল্প বিস্তর মানে সব একই রকম সবারই, প্রায় কিছু না কিছু সমস্যার মধ্যে সবাই যাচ্ছি আমরা। আমারই ধরুন স্যার যে আমার বাড়িতে আমার ছোট মেয়ে আছে, তার এটাই বেশ তার পড়াশোনার ক্ষেত্রে এর ক্ষেত্রে আমি দীর্ঘ মে-জুন মাস থেকে আমি তার পড়ার দিকে নজর দিতে পারি না স্যার। তো তার এই বছর যে রেজাল্ট, তার রেজাল্টের অবশ্য এখন র্যাট রেস করিয়ে তার অবশ্য শিক্ষার মানটাকে কমানো উচিত নয়, কিন্তু তাও স্যার এই বছরের রেজাল্টটা তুলনামূলকভাবে খুবই খারাপ হয়। এর জন্য আমি কোথাও কোথাও নিজেই ভুগি যে হয়তো আমার জন্য এটা হলো বা কিছু। স্যার যত পরীক্ষাগুলো দিচ্ছি মোটামুটি 21 সাল থেকে স্যার সিটেট বা 22 সালে যে টেট পাস করলাম, তারপরে বিএড দেরকে বাতিল করে দিল, তারপর বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছি স্যার কিছু না কিছু স্টেপে যে আটকে যাচ্ছে। সেই জায়গায় এই পরীক্ষাটাতে এতদূর পর্যন্ত এলাম স্যার, মানে পুরোপুরি ঠিকই ছিলাম যে না ঠিক আছে সব ঠিকই হতে চলেছে, কিন্তু স্যার সেপ্টেম্বরের যেই 7 তারিখ বা 14 তারিখ পরীক্ষা হয়ে গেল তারপর থেকেই কিন্তু নানা রকম কারণে পরীক্ষাটা ডিলে হয়ে যাচ্ছে। তো ওই জন্য কি হচ্ছে স্যার রিদমটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই যে কম্পিটিটিভ যে অন্যান্য এক্সাম গুলো হচ্ছে বিশেষ করে সেগুলো তো সিলেবাস পুরো আলাদা। তো যখন একটা পড়তে যাচ্ছি হয়তো এই ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই আমাদেরকে ডেট হবে, তখন স্যার পরীক্ষাগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে, এক একটা করে সুযোগও কিন্তু
পেরিয়ে যাচ্ছে। সুতরাং নিজের পরিস্থিতি এই জায়গায় নিজেকে খুব ডিমোটিভেটেড লাগছে, নিজে মাঝে মাঝে এত ডিপ্রেশন হয়ে যাচ্ছে যে কি করে কি হবে কিছু ভাবতেই পারছি না। স্যার প্রিপারেশন নিয়ে তো কোনো অসুবিধাই নেই। আমি প্রথম স্যার আপনার ক্লাস দেখেছিলাম, ইউটিউবের একটা ক্লাসে দেখেছিলাম আপনি মাদ্রাসার পরীক্ষার আগের দিন। তো স্যার ওখান থেকেই আমি যখন পরীক্ষা দিতে যাই মাদ্রাসার পরীক্ষা, তখন আপনার বলা ওই 3 থেকে 4টা কোশ্চেন স্যার আমি পুরো একদম হুবহু কমন পেয়েছিলাম। হয়তো মাদ্রাসাটা আমার ফাইনাল প্রিপারেশন ঠিকঠাক ছিল না, তারপর থেকে আমি ঠিক করি যে আপনি এই এসএসসি যদি হয় অবশ্যই আপনার কাছে অ্যাডমিশন নেবো। এবং স্যার এই অ্যাডমিশনের ক্ষেত্রে আমার খুবই উপকার হয়েছে, কারণ বটানি পোর্শনটা স্যার আমার অত্যন্ত আমি উইক বটানি পোর্শনটাতে। তো আপনি যেভাবে ক্লাসগুলো করিয়েছেন বা এখনো চলছে তাতে আমার খুবই উপকার মানে এখনো পর্যন্ত পাচ্ছি। আর স্যার এই যে আমাদের ক্লাস যেমন চলছে সেগুলো তো খুবই ভালো হয়, মানে আমাদের যে জড়তা আছে জড়তাটা অবশ্যই কাটছে। আর তার সঙ্গে সঙ্গে যদি কিছু অ্যাড করতেন, যেমন আগের যিনি বললেন যে গোটা সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয় তাহলে সেটা খুব ভালো হয়। বিশেষ করে আমরা যারা জুওলজিতে থাকি বটানি টার্মগুলো শুনলে আমাদের পিলে চমকে যায়, তখন ভয় লাগে আর কি। আর স্যার যে আরেকজন বললেন যে আমাদের ডেমো হওয়ার পর যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে সমস্ত কোশ্চেন অ্যান্সারিং এর জন্য যদি আলাদা করে মার্কস দেওয়া হয়, আপনি যদি একদিন ব্যবস্থা করেন ওটা, তাহলে স্যার ওটাও খুব ভালো হয় স্যার। মানে ব্যক্তিগত মতামতের মধ্যে ওইটুকুই। আর স্যার এইটুকুই বলা ছিল। আর আইনি জটিলতা তো স্যার লেগেই আছে, এটাতে আমরা তো কেউ কিছু বলতে পারি না যে কখন কি হবে না হবে। মানে এমন জায়গায় আমরা থাকছি, এমন পরিস্থিতির মধ্যে থাকছি, স্যার আমরা কিছুই বলতে পারি না। এটুকুই স্যার বলা ছিল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। আর কি বলবে নেক্সট? হ্যাঁ স্যার, আমি একটা কথা বলছি। আগেও দুজন একই কথা বললেন, মানে আপনার কাছে স্যার আসলে তো খুবই ভালো হয়। এবার ওই একটা বিষয় যদি আপনি করাতেন, মানে এটাই একটা রিকোয়েস্ট ছিল যে স্যার টপিক মানে যে সিলেবাস অনুযায়ী যেহেতু আমরা একটু সময়টা পেয়ে যাচ্ছি, তো আমরা চাই যে স্যার প্রিপারেশনটা যেন আপনার কাছ থেকেই বেস্ট করে আমরা নিতে পারি। তো বা ধরুন নিজে নিজে তো সেভাবে করতে পারি না, সেই জন্য স্যার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে যে যেমন চলছে ওভাবেই চলবে, মানে তার সাথে যদি আপনি কিছু কিছু মাঝে মাঝে টপিক বলে দিতেন বা সেই টপিকটা ধরুন আমরা রেডি করে নিতাম মানে সিলেবাস ওয়াইজ, তাহলে জুলজি বোটানি বা ফিজিওলজি ধরুন দিয়ে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার যদি আমাদেরকে ধরতেন তাহলে আর কি বেশ ভালো করে রিভিশনটা হয়ে যেত। এটাই স্যার প্রিপারেশনটা নিয়ে বলা ছিল। আর বাকি তো স্যার নিয়োগ সংক্রান্ত এই যে নিউজ গুলো সেগুলো স্যার এত রকম ভাবে আসে যে কিছু তো মানে অত বুঝতে পারি না, সেই জন্য স্যার আপনি যেগুলো বলেন সেগুলোই মন দিয়ে শুনি আর ওইগুলো মানে আপনাকে ফলো করি আমরা চলি। এইটুকুই স্যার বলা ছিল। ওকে, নেক্সট। নেক্সট আর কেউ কি বলবে? স্বাগতা বলবে। হ্যাঁ, স্বাগতা বলবে। স্যার নিয়োগ সংক্রান্ত বলতে স্যার এখন তো কেস তো চলছেই, তো সেটা নিয়ে প্যানেল হচ্ছে, তারপরে 10 নম্বর সেই কেসটাও চলছে। তো সেটা এখন কি হবে স্যার কিছু তো বুঝতে পারছি না। 11-12 তো স্যার ওয়েটিং এ আছি, এখন দেখা যাক কি হয়। স্যার নিজের পরিস্থিতি বলতে স্যার খুবই ডিপ্রেশনে আছি। মানে পরিস্থিতি আমি তো মানে আগস্ট মাসে চাকরি ছেড়ে দিয়ে মানে পড়েছিলাম, এসএসসি এটার জন্য পড়েছি। তো তারপরে এরকম একটা পরিস্থিতি হবে মানে তখন তো বুঝতেই পারিনি পরীক্ষা দেওয়ার আগে, সেপ্টেম্বর মাসের আগে যে এরকম হতে পারে। তো তার জন্য স্যার খুবই ডিপ্রেশনের মধ্যে, এখন তো আরো বেশি ডিপ্রেশন হয়ে যাচ্ছে দিন দিন। টেনটার কি হবে সেটাও স্যার বুঝতে পারছি না। আচ্ছা স্যার প্রিপারেশনের ক্ষেত্রে স্যার আপনি যেভাবে আমাদেরকে থিওরির ক্ষেত্রে পড়িয়েছিলেন তার আপনার জন্যই যা রেজাল্ট করা শুধু আপনার জন্যই করেছি, মানে এতটাই ভালো আপনি পড়িয়েছেন। এবং স্যার 11-12-এও আমি যে ইন্টারভিউতে যে নাম্বারটা পেয়েছি সেটাও স্যার আপনার জন্যই পুরো এতই ভালো হয়েছে। এবং আপনি এতই ভালো করে মানে কোশ্চেন জিজ্ঞেস করতেন এবং সেই হিসেবে আমরা প্রিপারেশন নিয়েছি, খুবই ভালো, মানে কিছু বলার নেই। কিন্তু স্যার একটা আমার মানে একটা ব্যাপার, সেটা হচ্ছে 19 এর ক্ষেত্রে আপনি যেমন বিএডটা আমাদেরকে প্রথম দিকে জিজ্ঞেস করতেন, সেরকম যদি একটা দিন বিএড এরও কিছু জিজ্ঞেস করেন, কারণ অনেক সময় শুনছিলাম আমি যে 19 এ যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেকটা বেশি, বিএড এর কিছু প্রশ্ন হয়তো করতে পারে। তো সেইটা আপনি যদি একটুখানি একদিন বিএড নিয়েও আর কি একটু আমাদেরকে জিজ্ঞেস করেন তো আমার মনে হয় সেটা একটু ভালো হয়। মানে বাকিরা যেগুলো বলেছে সেগুলো তো বটেই, যে একটু ইভ্যালুয়েশন মাসে একদিন বা ওই
একদিন আর কি কোয়েশ্চেন আলোচনা হবে, সেগুলো তো ঠিক আছে, তার সাথে একটু বিএডটাও হলে আমার মনে হয় ভালো হয়। নেক্সট নেক্সট আর কার কি বলার আছে বলো। আরে এটাও এক ধরনের প্র্যাকটিস, ঠিক আছে, এটা যে যে কথা বলছো জনসমক্ষে, এটাও একটা প্র্যাকটিস, তাই না? চলো নেক্সট কে বলবে? স্যার আমি সুপ্রিয়া বলছি। বলো। আর নিয়োগ সংক্রান্ত আপনি যেটুকুনি খবর দেন সেইটাই মানে শুনি। আর কিছু এই খবর টবর এতটা আমি এত জটিলতায় যাই না। আর এমনি সংসারের নিয়ে ব্যস্ত থাকি। আর পরিস্থিতি বলতে স্যার আমার বাচ্চাকে নিয়ে তো এখন আমি স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তাকে নিয়ে একটু ব্যস্ত থাকি। আর পড়ার সময় পাই না, যেটুকুনি সময় পাই আমি পড়ি। তবে স্যার একটু এই ইন্টারনেট সিলেবাস বা এই আগে যে বললো যে বিএড নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করে, তা থেকে যদি একটু প্রিপারেশন করেন তাহলে ভালো হয়। আর স্যার এইটুকুনি বলার স্যার। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। স্যার জুলাই বললাম স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, আমরা থেকে অনেক পরে এসে জয়েন হয়েছিলাম সেপ্টেম্বরে। হ্যাঁ, তো মানে কোনোভাবে এখন আর সেরকম ধরনের মোটিভেশন আর আসছে না, মানে পড়াতে যে একটা যে কন্টিনিউটি ছিল, মানে 22 সালের পর থেকে ধরতে গেলে আমি বিএড এর পরে যেমন নেট গেটের সময় আমি যেমন করেছিলাম, এখন আর সেই ধরনের আর মোটিভেশন নেই, কারণ এসএসসি এক্সাম সেরকম ভালো হয়নি। আর তারপরেও মানে অনেকটা দূরে আছে, মানে ভ্যাকেন্সি থেকে একটু লিস্ট থেকে একটু দূরে আছে। তো তার জন্য স্যার প্রতিদিনের এখন কাজেরও একটা আমি আটকে গিয়েছি, কাজের জন্য সেরকম পড়া মন আসছে না। আর মানে প্রতিদিনের পড়াকে যে কিভাবে যে একটা ফ্লুয়েন্সারে দিয়ে এগোবো, কারণ আমাকে স্যার 11-12 পরে দিয়েছিলাম ইন্টারভিউ, সেখানে তো সব জায়গা থেকে কোশ্চেন ধরেছিল আমাকে, মানে শুধু ডিএমও থেকে না। তাই চেষ্টা করছি যে সমস্ত জিনিসটা করে যাওয়ার মতো, কিন্তু সেই ধরনের জিনিসটা হচ্ছে না। স্যার কিভাবে নিজেকে এই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়েও একটা মোটিভেটেড রেখে সিকোয়েন্সারি প্রত্যেকটা চ্যাপ্টারকে কাজে একটু যদি আপনি এইসব নিয়ে যদি একটু সাজেশন দেন তাহলে একটু ভালো হয়। আর স্যার আরেকটা কথা হলো, আপনি যদি স্যার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি কিছু কোশ্চেন দিয়ে দেন, যেটা আপনি বলেছিলেন যে প্রতিদিন করবেন, ধরে এক্সট্রা কোশ্চেন অ্যাড হতে থাকবে, কিন্তু সেভাবেও তো স্যার প্রত্যেকদিন ডেমোতে মানে আমি এ করতে পারছি না, মানে খুব কম অল্প টাইম আসছে, অল্প টাইমের জন্য মানে অনেকগুলো কোশ্চেন সেরকম ভাবে আমি করতে পারছি না, কারণ অনেক যেহেতু ছাত্রদেরকে একসাথে জমা দিতে হচ্ছে। তাহলে স্যার আপনি যদি একটু যদি আমাদের জন্য মানে কমসে কম 5টা যদি রেডি করে দেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তাহলে একটু ভালো হয়। আচ্ছা বুঝলাম, ওকে চলো নেক্সট। স্যার বলছি মানে জুলজি ফিজিওলজি সবারই মানে কনসেপ্ট বা ডেপথ মানে ডেপথে গেলে তো অনেক দূর যাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে আর কি থামবো সেটা বুঝতে পারছি না, বা সবটাও তো ডেপথে গিয়ে জানা সম্ভবও নয়। সেটার একটা সমস্যা হচ্ছে যে কনসেপচুয়াল প্রশ্ন অনেক জায়গায় করছে আমি যেটা শুনেছি, বা অনেক ওই মানে নানা রকমের বোটানিরই সায়েন্টিফিক নেম জিজ্ঞেস করে যাচ্ছে পর এভাবে, মানে প্রত্যেকের ক্ষেত্রে প্রেডিক্ট করা মুশকিল। মানে কিভাবে প্রিপারেশনটা কি করব, মানে কোথা থেকে কতটা যেটুকু কাজে লাগে, কি থিওরির পড়া আর ভাইবার পড়া তো সম্পূর্ণ দুটো আলাদা। আমার যেটা মনে হয় মানে সেটা একটু বলে দিলে একটু ভালো হয়। আচ্ছা চলো নেক্সট। স্যার একটু বলবো? হ্যাঁ একদম। বলছি স্যার মানে অনেক দিন থেকেই সত্যি কথা বলতে ডিপ্রেশনের জন্য প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছি না, এরকম একটা কন্ডিশন। মাদ্রাসাটা তো হলো না, তারপরে এইটা জেনারেল হয়ে এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, হবে কি হবে না সেই নিয়ে ভীষণ টেনশনের মাধ্যমে প্রিপারেশন স্যার সত্যি হচ্ছিল না। তো সেখানে তারপরে এখন একটু প্রিপারেশন নিচ্ছি। আমি স্যার যেটা আপনার কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি হয় আমাদের সুবিধা হয়, এই এসএসসি সিলেবাস ধরে যদি আপনি যেটা বারে বারে সবাই বলছেন জুলজি বোটানি ফিজিওলজি, মানে একটানা জুলজি শেষ করার দরকার নেই, জুলজি তারপরে বোটানি ফিজিওলজি এরকম মানে কন্ট্রোভার্সিয়ালি
করলে তাহলে সুবিধা হয়। আর যদি স্যার আপনার পক্ষে সম্ভব হয়, ধরুন কোন একটা ইউনিট, সেই ইউনিটের বিভিন্ন বই থেকে হতে পারে বা বিভিন্ন ভাবে হতে পারে, যদি প্রশ্ন যদি দেওয়া যায়, যদি সম্ভব হয়, তাহলে সেটা আমাদের সুবিধা হবে। কেননা যখন ভিডিও যখন হচ্ছে ক্লাসগুলো করি, কিছু টার্ম আছে যেগুলো, যে প্রশ্নের উত্তরটা আমি জানি, কিন্তু আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে করলেন, সেইটা যখন আমি শুনছি, সেইটা প্রশ্ন মানে টার্মটা মনে পড়ছে, বাট সেটার উত্তরটা কি মনে পড়ছে না। কিন্তু যখন উত্তরটা কোনো ক্যান্ডিডেট বলে দিচ্ছে, তখন হচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় যত প্রশ্ন বেশিরভাগ করে আমরা চোখের সামনে প্র্যাকটিস করব, তত বিষয়টা মনে পড়বে। কারণ ওখানে ইন্টারভিউ টেবিলে এমনিতে একটা প্রেশার থাকবে, প্লাস হচ্ছে সিলেবাসের বিভিন্ন পোর্শন থেকে জিজ্ঞেস করবে, ফলে সেই মুহূর্তে খুব কুইকটা অ্যান্সার করতে হবে। ওই জন্য বারে বারে যদি আপনি যদি প্রশ্ন সেট করে দেন, তাহলে সেটা একটু সুবিধা হয়, যদি সম্ভব হয়, এইটুকু বলার। আর ওই সিলেবাস ধরে একটু বললে সুবিধা হয় স্যার। আপনি টার্ম দিয়ে দেবেন, যেই চ্যাপ্টার পড়ে আসবে সেখান থেকে প্রশ্নগুলো করবেন। আচ্ছা, হ্যাঁ স্যার, মানে আমাদের বাঁকুড়ার জন্য টেবিলে ওই পুরো সিলেবাসটাই ছিল এসএসসি, সেখান থেকে অ্যাব্রাপ্টলি হঠাৎ পুংচুরেশন থেকে শুরু করে হঠাৎ চলে যাচ্ছে এডিবল ফাঙ্গাস থেকে চলে যাচ্ছে আর কি ওই হ্যালোফাইটের প্ল্যান্টের সায়েন্টিফিক নেম, মানে পুরো সিলেবাসটা সামনে রেখে যেখান থেকে পেরেছে আর কি কোশ্চেন করেছি। বিশেষ করে স্যার আমার তো বিশেষ করে বোটানিটা প্রচুর সমস্যা, ওইটা বোটানিটার প্রশ্ন যদি একটু আধটু পেলে তাহলে খুব সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আর কি আছে বলো? রমিতা কিছু বলবো? হ্যাঁ, একদম বলো। স্যার, আমি তো আপনার কাছে অনেকদিন ধরেই পড়ছি এবং আমার যে রেজাল্টটা হয়েছে আপনি জানেন, এবং সেটা পুরোটাই আপনি গাইড করেছেন বলে এই জায়গায় গেছি। আর স্যার, পরিস্থিতি বলতে এখন এত নেগেটিভ সিচুয়েশন, সেই পড়ার মোটিভেশনটা ঠিক মতো আর পাচ্ছি না। আর আমার খুব মানে ব্যক্তিগত মতামত যেটা বলছেন, সেখানে আমার একটা বলার আছে যে স্যার, আপনি যেভাবে থিওরির সময় আমাদের প্রেশার দিয়ে মানে পড়াটাকে করিয়ে নিয়েছিলেন স্যার, এইবারে আমি চাইবো এখন তার সময়টা একটু রয়েছে, যখন আপনি যদি ওইভাবে টপিক ওয়াইজ বলে দেন, এবারে এরিয়াটা তো অনেক বড়, আমরা পড়ে আসবো স্যার, আপনি প্রশ্ন করবেন কোনো একটা ইউনিট ধরে বা ধরে বা প্রশ্ন ডিসকাশন, তো সেটা হলে স্যার আমার মনে হয় একটু ভালো হতো। কারণ বটানি বা ফিজিওলজি অনেক মানে বটানি তো অনেক বড় এরিয়া, ওই জায়গাটা ঠিক একটু প্রবলেম আছে। তো আর বিভিন্ন যে সবার যে এক্সপিরিয়েন্স শুনছি, এবারে ইন্টারভিউ তো একটা মানে বাউন্ডারির মধ্যে তো থাকছে না, তো যদি সেই রকম পরিস্থিতি তৈরি হয় তখন তো খারাপ হয়ে যাবে। তো স্যার, আমি চাইবো যে আপনি একটু ওই দিকটা আমাদের একটু ডেটটা তৈরি করে দিন। ঠিক আছে, এটুকুই বলার স্যার। হুম, নেক্সট আর কি বলছো বলো? হ্যালো স্যার, বলো আমি বলো। কিন্তু বলছি হুম, স্যার, নতুন সিচুয়েশন বেসড কিছুগুলো কোশ্চেন যদি ধরতেন ওই ডেমোর পর, তাহলে ভালো হতো। যে ক্লাসরুমে কোনো স্টুডেন্ট বদমাস করছে বা কিছু করছে, ওই ধরনের বিট রিলেটেড, যেটা বললো আগে অনেকে, হুম, সেটা। আচ্ছা, নেক্সট বলবো? হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি বলছি যদি আগে যে সিলেবাসটা অনুযায়ী আপনি ক্লাস করাচ্ছেন, যে রুটিনটা অনুযায়ী বিভিন্ন দিন বিভিন্ন জিনিসগুলো ছিল, যে একদিন ডেমো দেওয়া হবে, একদিন শুধু সাবজেক্ট ওয়াইজ, একদিন এইরকম যেটা ছিল, সেই অনুযায়ী যদি মাঝে মাঝে ক্লাস করানো যায় তাহলে একটু সুবিধা হয়। আর একটা জিনিস যে যদি আপনি ওই চ্যাপ্টার বলে দেন, সেই চ্যাপ্টারটা আমরা পড়ে এলাম, দিয়ে আপনি যদি তার মধ্যে থেকে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করেন, সুবিধা হয়। কারণ না হলে পুরো সিলেবাস একসঙ্গে ধরতে গেলে না অনেক জায়গা বাদ চলে যাচ্ছে, মানে হয়তো ভাবছি না এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই জায়গাটা বেশি পড়ি, কিন্তু দেখা গেল সেই জায়গা বাদ দিয়ে অন্য জায়গা থেকে কোশ্চেনটা যখন আপনি ধরছেন, তখন হয়তো আমরা পারছি না। তো যদি টপিক বলে দিতেন তাহলে একটু সুবিধা হতো স্যার। আর কিছু? আচ্ছা, তোমার সাথে না স্যার, এটাই আরেকজন বলছিলাম, বলো বলো। হ্যাঁ স্যার, মানে আমিও অনেকদিন পড়ছি আপনার কাছে,
তো পরীক্ষার আমাদের রিটেন এক্সামটার আগে যেরকম আপনি ওই প্রত্যেকটা পার্ট থেকে একটা করে টপিক বলে দিতেন, যেমন আজকে বোটানি এটা, জুলজির এটা, আমরা ওইগুলো আপনার কাছে পড়তাম। তো এখানে যদি স্যার ওটা করেন না, তাহলে মানে প্রত্যেকটা পার্টই হয়তো আমাদের একদিন বা দুদিনের মধ্যে সেই অংশগুলো রেডি হয়ে যাবে। আর প্রচুর কোয়েশ্চেনও আলোচনা হবে, কারণ নিজেরা পড়লে বা ডেমো দিলে কি হচ্ছে, হয়তো যে কটা কোয়েশ্চেন করলেন হয়তো দুটো তিনটে পারছি, বাকিগুলো পারছি না, আবার হয়তো অন্যেরটা শুনতে যাচ্ছি, তারগুলো পারছি, দিয়ে মানে ব্যাপারটাকে বলে তালগোল পাকিয়ে যাচ্ছে যখন নিজেরা পড়তে যাচ্ছি। এমন হচ্ছে যে জানা জিনিসও ভুলে যাচ্ছি যদি বারবার আলোচনা হয়। এখন তো যেহেতু একটু সময় রয়েছে। আচ্ছা, নেক্সট। স্যার বলবো স্যার? হ্যাঁ, বলার জন্যই তো ক্লাস, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে নিয়োগ আর এক্সপায়ারি প্যানেল সম্পর্কে স্যার বিশেষ কিছু বলার নেই, ওটা তো নিজের মানে ধারাতেই চলবে। তো পরিস্থিতি সম্পর্কে বলতে দিয়েছেন তার জন্য স্যার থ্যাংক ইউ। মানে পরিস্থিতি খুবই খারাপ, নেগেটিভিটি সকলের মতো আমার মধ্যেও প্রচন্ড চলে এসছে। মানে এক সময় মানে রিটেন এক্সামের সময় তখন মানে একটা ভাবছিলাম যে ঠিক আছে, এই একটা গতিবিধি অনুযায়ী মানে এরকম টাইমে রেজাল্ট বেরোবে, এই সময় এরকম হবে, একটা মানে একটা পড়ার মধ্যে একটা মোটিভেশনও ছিল। আর আপনার গাইডেন্সেই স্যার মানে যেটুকু পেরেছি করেছি। তো তো যাই হোক, এখন একটু খুবই নেগেটিভিটির মধ্যে যাচ্ছি যে একদম বর্ডার লাইনে আমার নাম্বার, তো কি হবে না হবে, যদিও বা কাস্ট আজকে আমি জানি না কি হবে, তো সেটা নিয়ে নেগেটিভিটি রয়েছে। আর স্যার প্রিপারেশন আপনি এখন যেটা করাচ্ছেন সে সকলের মতো এটাও বলবো যে দুদিন আপনি যেরকম করাচ্ছেন এরকমই থাক, আর দুদিনের মধ্যে একদিন মানে এই সিচুয়েশনগত কোশ্চেন, পেডাগজি রিলেটেড, বিএড রিলেটেড মানে রিলেটেড যদি কোশ্চেন একটু রাখেন তো বেটার হয়, কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস হয়। আর তার সাথে ওই মানে আমাদের ওই সিলেবাসটা সম্পর্কে একটু ভুলে যাচ্ছি। মানে আমাদের যে সিলেবাসটা ছিল 9-10-এ, তো সেই ক্ষেত্রে একদিন করে ওই সিলেবাস অনুযায়ী যদি এক একটা করে টপিক বেছে দেয় তো সেটা আমরা পুরোপুরি রেডি করে মানে দিতে পারি, তো তাহলে আমাদের সেই মানে প্রিপারেশনটা আরেকটু বেটার হয়। এটুকুই স্যার। আচ্ছা, চলো নেক্সট। নেক্সট বলো, কার কিছু বলার থাকলে বলো। স্যার বলছি যে মানে মানে এটা আমার একটা ব্যক্তিগত মতামত যে আর কি, মানে প্রিপারেশন এসতে যারাই পড়ছি, মানে আপনি এমন ভাবে আমাদের প্রিপারেশন করিয়ে দিন বা যেভাবে প্রেসারাইজড করেই করাতে হবে একটা আমাদের যা পরিস্থিতি, তো মানে যেন আমরা সবাই বলতে পারি যে স্যার স্যার আমরা পেরেছি আর কি। আপনার কাছে হোক, ইন্টারভিউ এর জন্য পড়ে হোক বা রিটেনের থেকে পড়ে হোক, মানে যেন স্যার সবাই সেই প্রেসারাইজডে গিয়ে না সাকসেসফুল হতে পারি। এটা কিন্তু আমার একটা মানে ব্যক্তিগত মতামত, মানে স্যার এটাই শেষ, এরপর আর স্যার কিছু হবে না। নেক্সট। আর কি কিছু বলবে? যদি বলার থাকে বলো। হ্যাঁ, এতটাই মানে ডিলে হচ্ছে, লেন্দি হচ্ছে, মানে নিজেকে প্রিপারেশনের মধ্যে রাখা, চাপের মধ্যে পড়া, এত কিছু করা, মানে আমি তো ক্লাসগুলোই এখন আর ভালো মানে নিতে পারছি না আপনার কাছে। এখানে মানে এতটাই চাপ বেড়ে যাচ্ছে, মানে প্রিপেয়ার পড়ার মধ্যে থাকা, নিজেকে ও তোমার ওয়েটিং এ তোমার 4 নম্বরে থাকার জন্য সেটা একটা কারণ, তাই তো? ঠিক বলেছি? এবারে হ্যাঁ সেটা একটা রয়েছে। তারপরে এইভাবে যে ভোট টোট চলে আসছে, মানে পারিপার্শ্বিক পরিস্থিতিটা এমন আসছে, নিজেকে খুবই খারাপ পজিশন মনে হচ্ছে। আর এবারে তার মধ্যে পড়াশোনাটাকে ঠিকঠাক ভাবে রাখতে পারছি না, সেটা নেক্সট। এটাই বলার স্যার। নেক্সট। আর কেউ স্যার আমার আরেকটু কথা বলার ছিল। হ্যাঁ বলো বলো। যে আপনি হ্যাঁ স্যার বলছি, আমার তো স্যার ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট, তো ফিজিক্যাল সায়েন্সের জন্য তো স্যার আমি কেমিস্ট্রি দিই স্যার। তো ভৌত বিজ্ঞানের যেমন আমরা উইক, তো আপনি যদি ভৌত বিজ্ঞানটাও যদি রেডি করে দেন, মানে ওই যেগুলো ফাইবার রিলেটেড কোশ্চেন সেই সমস্ত জিনিস, মানে স্যার এমনি নর্মাল যে জিনিস পড়ে যে আমরা যেগুলো উদ্ধার করি, নর্মাল কোশ্চেন যেগুলো এমনি পরীক্ষার লেখার বিষয়, সেগুলো তো আলাদা স্যার ভাঙিবার তুলনায় আমি যেটা দেখেছি, যেহেতু সেখানে ওয়ান লাইনার ধরতে গেলে অ্যান্সার করা হয়। তো সেই ধরনের যদি কোশ্চেন যদি আমাদের স্যার দিতে পারেন, যেহেতু স্যার বায়োলজিতে আপনি পড়াচ্ছেন, তো সেখানে আপনি অনেক রকমের প্রশ্ন করছেন, তো ছাত্ররা ওখান থেকে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্সে তো খুব কম স্টুডেন্ট এনরোল, তো তাতেও কোশ্চেন সংখ্যা অনেক কম হচ্ছে, তো সেটা থেকে খুব একটা বেশি বার করা যাচ্ছে না। তো ওই জন্য স্যার আমি আপনাকে বলছিলাম যে ওই
এবারে কোশ্চেন যদি আপনি কিছু দিয়ে দিতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, চলো নেক্সট আর কেউ আছো? আমি হ্যাঁ বলো, শোভন বলছি। বলো বলো। স্যার দাদা মাত্র যেটা বললেন মানে এটারই আমি কথা টেনে বলছি, কারণ অনেক সময় এরকম মানে হতেও তো পারে, মানে ইন্টারভিউতে বলতে পারে যে হচ্ছে টিচার সংখ্যা কম থাকার জন্য আপনাকে ওই বায়োলজি ক্লাস না দিয়ে ফিজিক্যাল সায়েন্স বা এরকম ক্লাস করাতে হতে পারে। তো তখন তখন তার উপর বেস করে মানে ইন্টারভিউ এর কোনো এরকম মানে এক্সট্রিম সিচুয়েশন কিছু হয়ে গেল যে তখন ওরা মুড ইয়েটা চেঞ্জ করে নিয়ে বললো যে কিছু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন গুলো র্যান্ডাম, মানে 9-10 এর ক্ষেত্রে তো দেখা যায় ম্যাক্সিমাম টিচারদের মোটামুটি ফিজিক্যাল সায়েন্স অথবা লাইফ সায়েন্স এই দুটো ক্লাসের মধ্যে ওরিয়েন্ট করায়। তো এরকমও কি কিছু একটু ব্যবস্থা করা যেতে পারে যে মানে দাদা যেমন বলে যে কিছু কোশ্চেন মানে সেগুলো খুব ইন্টারভিউর মধ্যে করা যেতে পারে, সেরকম টাইপের কোশ্চেন কিছু আমাদের নলেজে থেকে গেল, আমরা লাইফ সায়েন্সের স্টুডেন্ট, বা দাদাকে যেমন কিছু করতে পারে যে লাইফ সায়েন্সের আপনি কিছু বলে দিতে পারেন কোশ্চেন, কি এরকমটা করা কি সম্ভব হতে পারে? আচ্ছা ঠিক আছে, নেক্সট আর কারোর কিছু বলার আছে? আর কি কি কিছু বলবে? নেই তাই তো? চলো, তো আপাতত হচ্ছে কি 1 ঘন্টা 12 মিনিটের ক্লাস হলো, তাতে আমি বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে কি জানলাম, শিখলাম, বুঝলাম। তো যেটা আমার বলার সেটা হচ্ছে কি আমি শুরু করছি এবারে বলার, ঠিক আছে? তো মোটামুটিভাবে এই 5টি প্যারামিটারে খুব কমজনই কথা বলেছে, ম্যাক্সিমাম জন আমাদের প্রিপারেশান নিয়ে কিছু জিনিস তারা বলেছে নিজের ভাবে যে যদি করা যায় আর কি, রিকোয়েস্ট করেছে। যাই হোক, তো আমি ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে দেখলাম যে মানে মোটামুটি বেশ ফাঁকি দিচ্ছ তোমরা আর কি, ঠিক আছে? তো সেই ফাঁকি দিচ্ছ, তোমরা চাইছো যে সেই ক্লাস 10, 11, 12 যে বাচ্চারা যেমনভাবে তাদেরকে গাইড করা হয় ঠিক তেমনভাবে তোমাদেরকে একটু গাইড করে দিতে হবে আর কি। মানে এটা সব কথা রয়েছে, যদি নির্যাস করা হয় এটাই আর কি, যে আমরা ফাঁকি দিয়ে দিচ্ছি, আমাদের পড়া হচ্ছে না, ওই জিনিসগুলো পড়াতে হবে, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমি অতটা বেশি ওয়াকিবহাল ছিলাম না। আমি ভাবতাম যে তোমরা খুব ম্যাচিওর বা তোমাদের অনেক বয়স হয়েছে, তোমরা এইসব বিষয়ে মোটামুটি সিরিয়াস, ঠিক আছে? তো তোমাদেরকে যতটা না করলে নয় ততটা তোমাদেরকে করাতে হবে, বাকিরা তোমরা নিজেরা নিজের মতন করে করছো। এবারে আমি যদি প্রত্যেকটা জিনিসকে তোমাদের সাথে মানে মানে একদম যে দ্বিমত হয়ে যাব তা নয়, কিছু কিছু জিনিস তোমাদের সাথে সহমত হব। যেমন যেটা করার কথা সেটা করা হয়নি, সেটা হচ্ছে কি ইভালুয়েশন, ঠিক আছে? ইভালুয়েশন অ্যাকচুয়ালি স্টুডেন্ট সংখ্যা যখন বেড়ে গেছে তখন এই ইভালুয়েশন প্রসেসটা আগের মতন করে হচ্ছে না, শুধু জাস্ট মানে মানে ভাইবা বা কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করেই আমি দেওয়া হচ্ছে, নেক্সট একজনকে বলা হচ্ছে। এই জায়গাটায় একটা আমাদের তরফ থেকে একটা ঘাটতি থাকছে, সেটা অস্বীকারের কোনো জায়গা নেই। তো এটা ঠিকই, আজকে আলোচনাটা না রাখলে আমি এই জিনিসটাও বুঝতে পারতাম না, ঠিক আছে? তো এটা এবার থেকে প্রত্যেকের একটা ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরি বলতে আমার কাছে একটা শিট থাকবে প্রত্যেকের ডেট ওয়াইজ, যেটা আমি প্রথমের দিকে শুরু করেছিলাম সেটাকে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? যে কার কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, এবং তার একটা প্যারামিটার থাকবে, সেখানে কয়েকটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের এগেনস্টে তার নাম্বার দিয়ে তাকে হচ্ছে ডিনোট করা হবে, ঠিক আছে? প্রত্যেকটা প্যারামিটারে একটা স্পেসিফিক নাম্বার দেওয়া থাকবে, দিয়ে সেই নাম্বারে তার কত নাম্বার পাচ্ছে সেখানে সেখানে বসবে আর কি, ঠিক আছে? এবং তার একটা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে ওই ডায়েরিটা সবার সামনে তুলে ধরা হবে যে হ্যাঁ তোমার এই জায়গাটা প্রবলেম রয়েছে, তুমি এত নাম্বার পেয়েছো, তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এই জায়গাটা বেটার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি তোমাদের মধ্যে অনেকেই যেটা সহমত পোষণ করেছে যে যেহেতু হচ্ছে কি আমাদের প্রিপারেশানের ক্ষেত্রে যখন ইন্টারভিউর যখন ডেমো নেওয়া হচ্ছে সেখানে 2 কিংবা 3টে টপিক যেটা রেডি করেছে সেই বিষয়ের উপরে সে যখন দিচ্ছে, আমরা সময়ের অভাবে হোক বা বিভিন্ন কারণে হোক ওই টপিক রিলেটেড কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করছি, তো তাতে পুরো সিলেবাসটা কভার হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিছু টপিক আগে থেকে বলে দেওয়া হবে, সেই টপিক অনুযায়ী তোমরা পড়ে রাখবে,
সেখান থেকে কোশ্চান করলে তোমরা একটা চাপে থাকবে যে হ্যাঁ অমুক দিন হচ্ছে কি আমাদেরকে পড়া দিয়েছে এই চ্যাপ্টারটা, আমাকে পড়ে রাখতে হবে, না বলতে পারলে আমি লজ্জিত হব। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু বাকিরাও থাকবে, সবার কাছে একটা লজ্জা ফিল করবে, তো সেক্ষেত্রে হয়তো চাপে পড়ে নিতে পারবে। তো এটাও একটা এই বিষয়টার উপরে হচ্ছে কি মানে অস্বীকার করার কারণে এটা কিন্তু করলে অনেকেরই হয়তো বেনিফিটেড হবে, কারণ এই জায়গাটায় সে হয়তো যেটা পড়ছিল না, ফাঁকি দিচ্ছিল, সে হয়তো পড়বে আর কি। ঠিক আছে, তো এটাও একটা অ্যাড করার জিনিস, এটাও অ্যাড করা যেতে পারে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে কি থার্ড যেটা জিনিস, সেটা একজন যেটা লাস্টের দিকে বললো যে স্যার ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যদি এরকম করবে না, এরকম সরাসরি করা হয় না। ঠিক আছে, হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যদি শিক্ষকের অভাবে তোমাকে যদি বাংলা ক্লাসে পাঠানো হয় বা তোমাকে যদি ফিজিক্যাল সায়েন্সে পাঠানো হয়, তুমি লাইফ সায়েন্সের টিচার হিসাবে তুমি কিভাবে করবে। তো সেখানে তার উত্তর আলাদা হয়, সেখানে ডাইরেক্টলি ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চান করে না। অ্যাকচুয়ালি যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চানটা করেছিল সে আলাদা কোশ্চান করেছিল। অ্যাকচুয়ালি নবম দশমে ফিজিক্যাল সায়েন্স হিসাবে পড়ানো হয়, এখানে কেমিস্ট্রি ফিজিক্স আলাদা হয় না। ও যেটা বললো সে তার যেহেতু সাবজেক্ট কেমিস্ট্রি, তো ফিজিক্স থেকে জিজ্ঞাসা করতে পারে তাকে, কিন্তু এমন নয় যে বায়োলজি তোমার সাবজেক্ট তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ওর ব্যাপারটা ছিল আলাদা। আর লাইফ সায়েন্সের লাস্টে যে তুমি বললে তোমার ব্যাপারটা আলাদা, তোমাকে কোনোভাবে ফিজিক্যাল সায়েন্স থেকেই জিজ্ঞাসা করবে না। তো এটা আলাদা করে তোমাকে সেটা প্রিপারেশান নিতে হবে না। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি তোমার ক্লাসরুম হ্যান্ডেল বা বিএড রিলেটেড মানে প্যাডাগজি রিলেটেড। এটা আমি ইচ্ছা করে স্কিপ করেছি, কারণ আমি প্রথমের দিকে যখন শুরু করেছিলাম মানে হায়ার এডুকেশন থেকে শুরু করে এনইপি থেকে শুরু করে তোমাদের বিএড রিলেটেড প্লাস হচ্ছে কি তোমাদের মন্ত্রিসভা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে, এই সমস্ত বিষয়গুলোকেও আমি ইনক্লুড করেছিলাম এবং সমস্ত নোটসপত্রও দেওয়া আছে তোমাদের গ্রুপে। এবারে আমি বাধ্য হয়ে ওই জিনিসটাকে বাদ দিলাম এই কারণে, কারণ বিভিন্ন জন ভিত্তিক যে ইন্টারভিউগুলো হয়েছে তাতে কম বেশি আমাদের স্টুডেন্ট তো প্রায় সব জায়গায় রয়েছে, তোমরা জানো তাই না। আমার মানে তোমাদের যেটা মানে প্রাইম ব্যাচ করছিল সেটাতে তোমরা নিশ্চয়ই জানো প্রায় তোমার 1700-1800 জন মতন স্টুডেন্ট পড়তো। তো তার বাদেও তোমরা জানো যে আরও অনেক কোর্স ছিল আমাদের, যেমন মক টেস্ট ছিল, তারপর তোমার হচ্ছে কি শুধু মেটেরিয়ালের বেচ কোর্স ছিল, তারপরে শুধু হচ্ছে কি তোমার ডেমনস্ট্রেশনের মানে শুধু লেকচার ভিডিওর উপরে বেস ছিল, এরকম অনেক ছিল। লাস্টের দিকে কোশ্চেন অ্যান্সারের জন্য বেস ছিল আলাদা। তো সব কিছু মিলিয়ে প্রায় তোমরা জানো 2700-2800 থেকে 2900 মানে আমার মানে হিসাবে আর কি, আমাদের যেটা মানে অফিসিয়াল যে হিসাব, এত কাছাকাছি স্টুডেন্ট ছিল। তো ঘুরিয়ে ফিরিয়ে সবার সাথে কথা বলে বা যারা যারা জানিয়েছে যে এবারে ইন্টারভিউতে মানে ওই রিলেটেড কোনোভাবেই কিছু জিজ্ঞাসা করেনি। তোমরা যারা 11-12-এ তোমরা গেছিলে তোমরাও জানো যে টপিকটা যেটা পড়াতে দিয়েছে সেটা হচ্ছে মিনিট 2-3 মধ্যেই মানে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে প্রায় 95-এর মতন। 5%-এর ক্ষেত্রে প্রথমের দিকে হয়তো শুরু হয়েছে, নিজেরা গল্প করছে, তুমি এদিকে পড়াচ্ছ, হয়তো তোমার 5-7 মিনিট হয়ে গেছে বা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়নি কারোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে ওই 2 থেকে 3 মিনিট যত তাড়াতাড়ি পড়ানো হয়। সেখানে আবার বলেছে যে ওইসব কোনো যে রিচুয়াল যেটা আমরা দেখি যে কী গো তোমরা কেমন আছো, গুড মর্নিং বা আগের ক্লাসে কী পড়েছিলাম, এই জিনিসগুলোও তারা বিরক্তি প্রকাশ করছে বলার জন্য, যে টপিকটা তুমি রেডি করেছো সেই টপিকটাই শুধু পড়াও। ঠিক আছে, ওইসব কিছু বলা দরকার নেই। এমন একজন বলেছে যে এই কক্ষটাকে কি স্যার আদর্শ ক্লাস হিসাবে ধরে নিতে পারি? তো এমনও রিপ্লাই সেখানে এসে যে হ্যাঁ সকাল থেকেই তো অনুমতি দেওয়া হয় যে তুমি শুরু করো। ঠিক আছে, তো এই বিষয়গুলোর জন্য ওই জিনিসগুলো স্কিপ করেছিলাম। ঠিক আছে, এবারে তোমাদেরকে একটা জিনিস বলি, যে জিনিসগুলো কাজে লাগবে না সেই জিনিসগুলো মনে হয় অতিরিক্তভাবে ভেবে বা পড়াশোনা করে সময় নষ্ট করাটা আমার মনে হয় মানে বুদ্ধিমানের কাজ হবে না। তার কারণ হচ্ছে 11-12-এ যেহেতু এত মানে তুলনামূলকভাবে 9-10-এর থেকে অনেকটাই কম স্টুডেন্ট ছিল, তাই না। তো সেখানে যখন হচ্ছে এখানে হলো না, বিএড রিলেটেড মনে হয় না যে জিজ্ঞাসা করবে, কারণ আমার মানে অবগত নেই আমি যে কাউকে জিজ্ঞাসা করেছে। যতজনের সাথে কথা বলেছি সবাই বলেছে যে স্যার সাবজেক্টের বাইরে একটাও কথাও কিছু বলেনি। ঠিক আছে, তো সেই জায়গায় মনে হয় না যে এই জিনিসটা আবার ইনক্লুড করতে হবে। তবে যেহেতু নোটস দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে পড়তে পারো, কারণ সমস্ত জিনিস নিয়ে দেখবে বিস্তারিত নোটস দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার আকারে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কোশ্চেন অ্যান্সার আকারে দেওয়া আছে, মানে ক্লাসরুম সিচুয়েশানের উপরেও নোটস মানে জিজ্ঞাসা করা হয়েছিল, তারপরেও কোশ্চেন অ্যান্সার বানিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা ইনকেস দেখি
আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো তো আগে শুরু হচ্ছে না, আগে লিটারেচার সাবজেক্টের ইন্টারভিউ শুরু হবে। তো সেখানে একটা ট্রেন্ডস বোঝা যাবে যে কি জিজ্ঞাসা করছে বা কেমন কি হতে পারে। সাপোজ যদি আবার যদি বিএড রিলেটেড বা এই সমস্ত রিলেটেড যদি করে, তাহলে আমরা আবার ফিরে আসবো, সেটা ঠিক আছে। কারণ এই যুক্তিটা আমি মেনে নিতে পারলাম না যে আবার এই জিনিসগুলোর জন্য আমরা সময় নষ্ট করবো। কারণ এমনিতেই অনেকজন স্টুডেন্ট হয়ে গেছে, তোমরা জানো যে সবাইকেই গাইডেন্স দিতে হবে বা সবাইকে ধরতে হবে। আচ্ছা, তবে এই দুটো জিনিস তোমাদের একটা পয়েন্টের মধ্যে থাকছে যে ইভালুয়েশন যেটা করানো হচ্ছে না সেটা করাতে হবে। আমি বলে দিলাম একটা মানে একটা একটা বুক রেডি করব, মানে বুক বলতে তোমরা একটা গুগল মিটে যারা সাবমিট করেছো প্রত্যেকের নামের এক একটা করে ফোল্ডার থাকবে, সেখানে প্রত্যেকের হচ্ছে কি মানে ফিডব্যাকটা লেখা থাকবে যে কার কি সমস্যা হলো, কি কি হলো, সেটা সপ্তাহে একটা দিন সবার সামনে রিপ্রেজেন্ট করা। প্লাস এই যে বললাম যে যেহেতু তোমরা ফাঁকিবাজ হয়ে গেছো, তো তোমাদের ফাঁকিবাজিটাকে দূর করার জন্য একটা সপ্তাহে যে কোনো একটা ক্লাসে আগের দিন তোমাদেরকে টপিক বলে দেওয়া হবে, ঠিক আছে, যে এই আজকে ধরো বোটানির হচ্ছে কি এই দুটো চ্যাপ্টার, বা আজকে হচ্ছে কি জুলজির হচ্ছে কি এই দুটো চ্যাপ্টার, এরকম ফিজিওলজির ভাবে কিছু চ্যাপ্টার নামগুলো বলে দেওয়া হবে। তো সেই চ্যাপ্টারগুলোর যখন নাম বলে দেওয়া হবে তোমাদেরকে বলা হবে যে মানে এই 4টা ক্লাসের মধ্যে একটা ক্লাস তাহলে রাখা হবে এই কোশ্চেন অ্যান্সারের জন্য, ঠিক আছে। সেখানে কোনো ডেমনস্ট্রেশন চলবে না, শুধু ওই যে দুটো টপিক বা যে দুটো চ্যাপ্টার বলা হবে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার ধরা হবে, ঠিক আছে, এটা থাকলো। আচ্ছা, তার পাশাপাশি এই দুটোই মোটামুটি আমি অ্যাড করছি। আর একটা জিনিস সেটা যেটা হচ্ছে কি তোমরা বলছিলে যে স্যার কিছু কোশ্চেন অ্যান্সার, দেখো কোশ্চেন অ্যান্সার প্রচুর দেওয়া হয়েছে, আমি জানি না তোমরা সবাই সবটা পেয়েছো কি না, যদি না পাও টেলিগ্রামে একটু খুঁজবে, কারণ অনেকে বিভিন্ন সময় তোমরা জয়েন করেছো। তাও এই যে কোশ্চেনগুলো আমরা জিজ্ঞাসা করি তোমরা একটা জিনিস মনে হয় পালন করছো কিনা আমি জানি না। ধরো যারা তোমরা জয়েন করেছো বা যারা ক্লাস করছো, এ বি সি ডি যাই হোক না কেন, যা একে যা কোশ্চেন হচ্ছে সেটা এর জন্য নয়, সেটা কিন্তু সবার জন্য, বি থেকে জেড পর্যন্ত যারা আছো সবার জন্য। বিকে যে জিজ্ঞাসা করা আছে শুধু বির জন্য নয়, সেটাও সবার জন্য, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা হয়তো সময়ের অভাবে যে ধরো 12টা, তাও দেখো আমি জানি না তোমরা নোটিস করো কি না, হয়তো সবাই জয়েন থাকো না, আমাকে কিন্তু ক্লাস শেষ করতে হয় দেখবে 12:30, 1টা, 1:30, 2টো পর্যন্ত কোনো কোনো দিন হয়ে যায়, তাই না? হয়তো কারোর হয়ে গেলে তোমরা লেফট করেছো, তোমরা বুঝতে পারো না, ঠিক আছে। এই সময়টুকু কেউ দিবে বলে আমার মনে হয় না, যেরকম টানা তোমার হচ্ছে কি সময় তোমাদেরকে দেবে, আমি জানি না। তাও হচ্ছে কি তোমাদেরকে কিন্তু চেষ্টা করা হয় যে যাতে সবাই দিতে পারে, ঠিক আছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে মানে প্রথমের দিকে যেভাবে হচ্ছিল এই সময়টা একটু তোমাদেরকে ঢিলেমি ছাড়া হয়েছে, আমি ছেড়েছি, আমি সেটাও স্বীকার করছি। তার কারণ হচ্ছে কি ওই যে নিয়োগ প্রক্রিয়া দেরি হওয়ার জন্য এটাও একটু তোমাদেরকে ঢিলেমি ছাড়া হয়েছে। তবে এই জিনিসটাও মাথায় রাখবে যে প্রত্যেককে যে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে সেটা তার জন্য নয়, সেটা সবার জন্য, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। এবং যে জিনিসটা তোমরা বলছিলে আমি চেষ্টা করব, যেহেতু হাতে টাইম আছে, আমিও চ্যাপ্টার ওয়াইজ ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেনগুলো করা হয় বা করে সেগুলোর উত্তর আমি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কারণ যারা তোমরা হয়তো বলছো যে আমি স্যার ফিজিওলজিতে আছি, আমি বটানির কিছু টার্ম হয়তো জানি না, বা আমি জুলজি জানি না, বা যারা জুলজি আছে সে বলছে স্যার বটানি ফিজিওলজির আমি কিছু জানি না। তো আমি চেষ্টা করছি চ্যাপ্টার ওয়াইজ 15টা 20টা করে হোক বা 30টা 40টা 50টা করে হোক, সেগুলোর কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে রেডি করে প্রোভাইড করে দেওয়ার, ঠিক আছে। তো তাহলে 3টে জিনিস আমি এখানে লিখলাম, একটা হচ্ছে কি তোমার কোশ্চেন অ্যান্সার কিছু হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়ার, কোশ্চেন অ্যান্সার চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তার সাথে সাথে হচ্ছে কি এই যে বললাম টপিকটা আগে থেকে বলে দেওয়ার, এবং সেখান থেকে তোমাদেরকে সপ্তাহে একটা দিন কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করা। আর তার পাশাপাশি হচ্ছে কি তোমার ইভালুয়েশন, অর্থাৎ যেটা করানো হচ্ছে তার ফিডব্যাক, যে তোমার কত নাম্বার হলো বা কী ব্যাপার। চলো, এটা হয়ে গেল আমাদের প্রিপারেশন রিলেটেড জিনিসপত্র যেগুলো তোমরা বললে। এবারে আসি বাকি জিনিসগুলো নিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে যারা 9, 10-এ ডাক পেয়েছো, আফটার 11, 12 রিক্রুটমেন্ট, হ্যাঁ তার আগে বলে দিই, এটা তো পরের ব্যাপার, আগে হচ্ছে কি এই নিয়োগ প্রক্রিয়া টিকবে কিনা, এটাই তো বড় প্রশ্ন, তাই তো। দেখো আমার মনে হয় না যে এই প্রক্রিয়াটা এতভাবেই হয়েছে এটাকে কোনোভাবে ক্যান্সেল হবে। হ্যাঁ, কিছু জিনিস মডিফাই হতে পারে, ঠিক আছে, এটা বলা যায় না, কারণ যেহেতু কোর্টের আন্ডারে সব কিছু চলছে, তো কিছু জিনিস মডিফাই হতে পারে। আমার মনে হচ্ছে না যে এটা ক্যান্সেল হবে, কারণ ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রায় 0.005%, ঠিক আছে। আর মডিফাই হতে পারে, ঠিক আছে, মডিফাই হতে পারে, কারণ যে সমস্ত ঝামেলাগুলো পাকিয়ে রেখেছে
নতুন পুরাতনকে একসাথে করার জন্য এই যে এক্সপায়ারি প্যানেলদের যে কেসটা 10 মার্কসের কেস, এইগুলোর জন্য হয়তো কিছু রিক্রুটমেন্ট প্রসেস মডিফাই হতে পারে বা সেটা হতে পারে, কারণ অলরেডি মহামান্য কলকাতা হাইকোর্ট তারা একটা নোটিশ মাধ্যমে বাধ্য করেছিল আমাদের কমিশনকে যে এই যে রায়, আমাদের হাইকোর্টের যা রায় সেটা মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করাতে হবে, এবং তারা সেটাকে পাবলিশ করতে বাধ্য করেছিল নোটিশ আকারে, তাই না? যে সেটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে, সেটা ফ্রেশার্স হোক বা নন টেন্টেড টিচার হোক বা কমিশন হোক বা সরকার হোক, সবাইকে কিন্তু সেই নিয়মটা মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে মেবি হতে পারে, তবে যদি আমার মন বলছে না যে এই যে এক্সপায়ারি প্যানেলটা যারা, সেটা যদি কার্যকর হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার, মানে আমি দেখেছিলাম মনে কোথাও একটা, বা যেটা আমার কথা বলে জেনেছিলাম যে 3rd কাউন্সিলিং পর্যন্ত মনে হয়, এটা তোমরাও অনেকে জানবে হয়তো, আমার সাথে যদি সহমত হয়ে বলবে, 3rd কাউন্সিলিং পর্যন্ত মনে হয় 2016 সালে ছিল, মানে ওই 1 বছরের মধ্যে। বাকি যারা হয়েছে মনে হয় 3rd পরে 4th 5th 6th থেকে 10 পর্যন্ত না 11 12 পর্যন্ত চলেছিল, পুরোটাই হচ্ছে কি তোমার এক্সপায়ারি প্যানেল, তাই তো? আমার কাছে এটা জানা, তো 3rd পর্যন্ত ছিল, বাকি সব কিছু হচ্ছে কি তোমার এক্সপায়ারি প্যানেল। তাহলে হিউজ সংখ্যক টিচার কিন্তু সেখানে বাদ চলে যাবে। তো হ্যাঁ, এটা ঠিক যে গভর্নমেন্টের রুলস যখন গভর্নমেন্টের মানে তোমার কোর্টের, মানে যখন কোর্টের কিছু কোনো কিছু এইসব জিনিসের দেখবে না, তখন রুলসটাকেই মেনলি প্রায়োরিটি দেবে, যে হ্যাঁ এটা এক্সপায়ারি প্যানেলটা হচ্ছে রুলস, তার বাইরে যারা গেছে তারা শুনবে না, সেখানে কে টেন্টেড রয়েছে কে নন টেন্টেড রয়েছে ওই জিনিসগুলো দেখার কথা ওদের নয়, ঠিক আছে? তো সেটা হবে কিনা আমি জানি না, সেটা সময় এলে বোঝা যাবে। যদি বাতিল হয় তাহলে অনেক টিচার তারা সাফার করবে, আর অনেক ফ্রেশার্সরা তারা কিন্তু আবার নতুন করে উঠে আসবে। তবে হ্যাঁ, যারা ভাবছো যে আবার নতুন করে প্যানেল, নতুন করে ভেরিফিকেশান, নতুন করে ইন্টারভিউ, ওইরকম কিছু হবে না। যারা নতুন ঢুকবে, যারা দেখা গেল যে ওয়েটিংয়ে যারা আছে তাদেরকে ঢুকিয়েও আরও কিছু সিট ফাঁকা থাকলো, তখন হয়তো ভেরিফিকেশান করিয়ে আবার নতুন থেকে নিয়ে তাদের ইন্টারভিউ করাতে পারে। কিন্তু এমন নয় যে পুরো নতুন করে আবার সব করবে, ঠিক আছে? যদি হয়, ইফ যদি হয়, কারণ এখন বলা যাচ্ছে না যে কোন পথে কি হাঁটবে কি যাবে, সেটা সময়ের ব্যাপার। কারণ সত্যি কথা বলতে কি এখন কোনো কিছু আন্দাজ করা মুশকিল, কারণ তোমরা জানো যে 9 বছর 10 বছর চাকরি করার পরে যেখানে চাকরি মানে বাদ চলে যেতে পারে, তো সেখানে কি হতে পারে সেটা আগাম জানা বা বোঝা সত্যি কথা বলতে কি আমার পক্ষেও সম্ভব নয়। যে উকিল বা মানে যে হচ্ছে কি তোমার যার আন্ডারে এই বিচারটা হচ্ছে অমৃতা সিনহা, তো বা যারা হচ্ছে কি ডিভিশন বেঞ্চ, তারা হয়তো জানে না, তারা হয়তো দেখবে যে সময় সাপেক্ষে তারা বিচারটা দিচ্ছে, তারা হয়তো এখন ডিসাইড করেনি যে কি হবে। তো ওতে হচ্ছে কি সেটা আমাদের পক্ষেও বলা মুশকিল। আচ্ছা, যাই হোক, তাহলে যদি হয়, যেহেতু অনেকের প্রশ্ন ছিল, যদি হয় তাহলে সেখানে ফ্রেশার্সরা হয়তো বেনিফিটেড হবে, যারা এক্সপায়ারি প্যানেল অফ টিচার যারা রয়েছে, যারা মানে তোমার নন টেন্ডেড, তারা কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে। তবে হ্যাঁ, শান্তনুর মতন যারা রয়েছে, যারা র্যাঙ্কার, যাদের 56 57 যারা পেয়েছে, তাদের ক্ষেত্রে 10 নম্বর চলে গেলেও বা কোনো যায় আসে না, বা যদি তারা 3rd কাউন্সিলিংয়ের মধ্যে যদি তারা যুক্ত হয়ে থাকে, তা বলছিল তো 1st কাউন্সিলিং, তো তার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এবারে আরও কিছু কোশ্চেন ছিল, যেটা হচ্ছে কি তোমার ওই কবে কি হতে পারে। তো সেটা তো তোমাদেরকে প্রতিদিনই বলি প্রায়, যে তোমাদের মানে আর কোনোভাবেই সম্ভাবনা দেখছি না যে ভোটের আগে তোমার ইন্টারভিউ হবে। যদি হয় ভোটের পরেই হবে, আর মার্চে মেবি কোর্টের যদি কোনো রায় এপাশ সেপাশ না হয়, তাহলে মেবি ভেরিফিকেশানটা হয়তো করিয়ে রাখতে পারে 9 10-এর জন্য। আর 11 12-এর জন্য যে মানে ইয়েগুলো হয়েছে তোমার কি বলে, আজকে থেকে তোমরা জানো যে জয়েনিং লেটারগুলো দিয়েছে, তো সেটা যদি বাকি সাবজেক্টে যদি করানোর ইচ্ছা থাকতো, তাহলে আজকে কালকের মধ্যেই মানে সোমবার মঙ্গলবারের মধ্যেই বাকি যে ডেটগুলো, বা সব সাবজেক্ট না হোক কিছু সাবজেক্টের ডেটগুলো অলরেডি ঘোষণা করে দিত। আমার মন বলছে যে এই যে এক্সপায়ারি প্যানেলের জন্য বা কিছু কারণের জন্য কমিশন হচ্ছে কি মনে হয় ভয়ভীত হয়ে রয়েছে, যে যদি কোর্টের রায় কিছু আসে তাহলে আবার গোড়া থেকে সব কিছু করতে হবে। তো এই জন্য মনে হয় তারা চেপে আছে, ঠিক আছে? সেটা হয়তো কোর্টের দিকেই তাকিয়ে বসে আছে যে কি হচ্ছে না হচ্ছে, তাই না? কোথাও একটা মনে হচ্ছে, কারণ তোমরাও আশা করি বুঝতে পারছো। না হলে যদি যেহেতু এই সাবজেক্টগুলো শুরু করে দিল, তাহলে বাকি সাবজেক্টগুলোও তারা চাইলে আজকালের মধ্যে তারা শুরু করে দিতে, ডেটটা দিয়ে দিতে পারতো, তাই না? কারণ আর তো কিছু নেই, জাস্ট শুধু ভেরিফিকেশন মানে শুধু কাউন্সিলিং করাবে, তাই না? অলরেডি তো লিস্ট চলে এসছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গায় মনে হচ্ছে যে তারা একটা ভাবার কন্ডিশনে রয়েছে যে কি করবে আর কি, ঠিক আছে? যে কন্টিনিউ করবে নাকি কোর্টের রায়ের দিকে তাকিয়ে বসে থাকবে।
ঠিক আছে, এইরকম একটা দোদুল্যমান অবস্থায় তারাও রয়েছে, এটা আমার ব্যক্তিগত মানে ধারণা থেকে মনে হচ্ছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের সমস্ত কিছু, তোমাদের রিপ্লাই বলো বা তোমাদের ফিডব্যাক বলো বা তোমাদের কোয়ারি যেগুলো ছিল। যদি আমি কিছু স্কিপ করে দিয়ে থাকি কারোর কোশ্চেন বা কারোর কিছু কোয়ারি, তাহলে তোমরা নির্দ্বিধায় বলতে পারো। তাহলে কি সাবজেক্ট গুলো 11-12 এর কি এই মার্চের ওই 10 তারিখ 12 তারিখ বা 15 তারিখের দিকে হবে না? ওটা ডিপেন্ড করছে কোর্টের রায়ের উপরে, তাই না? কোর্ট রায় কী দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যদি পুরো ক্লিন চিট পেয়ে যায় তাহলে মনে হয় ভোটের আগেই 11-12টাকে কমপ্লিট করিয়ে দেবে, কারণ এখনও তো ক্লিন চিটে জায়গা তো পায়নি, সেই জন্য। ঠিক আছে, মনে হচ্ছে সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার, কারণ হলে তো হচ্ছে সোমবার মঙ্গলবার তো দিয়ে দেওয়ার কথা, সেটাই তো হচ্ছে কি তোমার ছিল, আমাদের তো এক্সপেকটেশন ছিল যে বাকি সাবজেক্টগুলো সোম মঙ্গলবারের দিনে তারা ডেট দিয়ে দেবে, তাই না? কারণ অলরেডি তো সমস্ত মানে শিডিউল তো রেডি করে ফেলেছে ওরা, না? কারণ অলরেডি তোমার ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্কটাও দিয়ে দিয়েছে বাকি সাবজেক্টগুলোর জন্য। তো আর কোনো কিছু নেই, যা শুধু ইনপুট দিয়ে দিলেই ও বাকিরা ডাউনলোড করতে পারবে। তো মনে হয় কোথায় একটা এরকম করে রেখেছে আর কি। ঠিক আছে, আর কি কারো কিছু যদি স্কিপ করে গিয়ে থাকি বা কারো কিছু প্রশ্নের যদি হচ্ছে কি আমি উত্তর না যদি আমি এড়িয়ে গিয়ে থাকি, তাহলে তোমরা বলতে পারো, তাহলে আমি আলোচনা করে দেবো। তোমরা বলতে পারো। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে যেটা তুমি বললে সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, সেটা আমার মাথায় থাকলো। ফিজিক্যাল সায়েন্স তোমার কেমিস্ট্রি ফিজিক্সের কিছু মানে যেমন লাইফ সায়েন্সে যারা বেনিফিটেড পাচ্ছে, হয়তো ফিজিক্যাল সায়েন্সরা পাচ্ছে না ওটা বেশি, তাদেরকে আমি এক্সট্রাভাবে কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমিও মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তোমরা জানো, কারণ আমারও শুধু এটাই প্রফেশন নয়, আমার বিভিন্ন প্রফেশনের সাথে আমি যুক্ত। তোমরা জানো প্রফেশন শুধু নয়, মানে আমি বিভিন্ন কাজের সাথেই যুক্ত। ঠিক আছে, যে কাজগুলো হয়তো ওই কাজগুলো একজন মানুষ একটাই করতে পারে, তো সেটা না করে আমি অনেকভাবেই অনেক কাজেই যুক্ত। তোমরা হয়তো জানো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি বিভিন্নভাবে পোস্ট করি, সেটাও তোমরা দেখেছো। তো তার জন্য অনেকটাই সময় দিতে হয়, তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা জানো যে আপার প্রাইমারি ব্যাচ কোর্স চলছে, গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি মানে ভালো মতনই চলছে। আমার গলা বসে গেছে, মানে বুঝতে পারছো, ওদের ম্যারাথন ক্লাস চলছে। তো ওতে হচ্ছে কি অনেক কিছুই চলছে, তো তার জন্য হয়তো মানে কিছুটা হলেও তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো ডিলে হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে দেবো আমি। ঠিক আছে, তো ওতেই হচ্ছে কি মানে আমি ফাঁকি দেওয়ার নয় বা আমি হাল ছেড়ে দেওয়ার নয়, আমি যখন তোমাদের হাল ধরেছি সেটা পার করার দায়িত্ব আমার। ঠিক আছে, তো ওতেই হচ্ছে কি সেগুলো পাবে, টেনশন করো না, কারণ অনেকগুলো কাজ একসাথে যুক্ত হয়ে গেছে। তারপরে আমার নিজের পারিবারিক অনেক কাজগুলো আমার, যেগুলো আমার ঘাড়ে আসে না, রিসেন্টলি আসা শুরু করেছে কিছু কিছু কারণের জন্য, সেগুলোকে আমাকে ডিল করতে হচ্ছে। ঠিক আছে, তো সেই সব কারণের জন্য কিছুটা হলেও একটু ডিলেমি হয়েছে আমার দিক থেকে, আমি সেটাও স্বীকার করে নিচ্ছি। চলো, আর কারো কিছু কোশ্চেন যদি থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। বলছে আজকে এটা কি রেকর্ডটা কি ইউটিউবে দেবেন না দেবেন না? মানে পাবে, তোমরা রেকর্ডেড ক্লাস সবসময় পাবে। এই যে তোমাদের যারা নতুন জয়েন করেছো তোমরা জানো না, কেননা অনেক লেট হয়ে গেল, তবে কোনো কারণে আমি জয়েন করতে পারছিলাম না। না না পাবে, ওটা জানার জন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড দেওয়া হয়। হ্যাঁ, দু জায়গায় পাবে, একটা ইউটিউবের যে লিঙ্কটা দেওয়া হয় সেখান থেকেও তুমি দেখতে পারো, আর একটা হচ্ছে কি দেখবে যে তোমরা এই যে প্রিপারেশন যে তোমার টিচমেন্ট যে অ্যাপটা যে ক্লাস করছো তোমরা, না ওখানে তুমি যাবে, ওখানে রেকর্ডেড বলে একটা সেকশন রয়েছে, সেখানে দেখবে ডেড ওয়াইজ সমস্ত ক্লাসগুলো ফেলা আছে, ঢাকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ না, এই যে দু জায়গায় একটাই কোয়ারি ছিল বলতে ভেরিফিকেশনটা কি মানে ভোটের আগে আর হবে না না? ওই যে বললাম, মেবি যদি হচ্ছে কি ক্লিন চিট পেয়ে যায় হাইকোর্ট থেকে, তাহলে হয়তো মার্চ মাসে করিয়ে দিতে পারে, তাই না? মানে অ্যাকচুয়ালি আমি যা বুঝলাম, ঠিক আছে, দীর্ঘদিন তো এই লাইনে আছি, আমি যা বুঝলাম হচ্ছে কি এই মানে তোমার কমিশন হচ্ছে কি পুরো দোদুল্যমান অবস্থায় আছে, সবসময় তাকিয়ে রয়েছে হাইকোর্টের দিকে, কারণ তারা ভালো করে জানে যে যেটা যা যা করেছে সবগুলো কিন্তু বেনিয়ম। ঠিক আছে, তো তারাও কিন্তু ভালো মতনই ভয়ে ভয়ে রয়েছে, তাই না? প্রথম কথা হচ্ছে কি নতুন পুরানো একসাথে করা, দ্বিতীয় কথা হচ্ছে কি ওই যে তোমার হচ্ছে এক্সপায়ারি অফ দ্য প্যানাল, এটাও তারা জানে যে এটা বেনিয়ম, প্লাস হচ্ছে 10 মার্কস, এটাও বেনিয়ম। অনেক কিছু জিনিস তারা করে রেখেছে, যার জন্য তারাও হয়ে আছে যে এই মুহূর্তে হয়তো চেঞ্জ হলো, এই মনে হয় চেঞ্জ হলো, এই মনে হয় গলা কাটা গেল, মানে তারাও সবসময় ভয়ে আছে। এই জন্য তারা মানে মানে হাত খুলে কিছু করতে পারছে না। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে কি তারা চাইলেও কিছু করতে পারছে না আর কি, যে এই যে
11-12 রিক্রুটমেন্টটা তারা কিন্তু চাইছে যে ভোটের আগে তারা কমপ্লিট করে দেবে, কিন্তু কোথাও গিয়ে তারা একটা আটকে যাচ্ছে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি মানে সব কিছু পরিস্থিতির জন্য আজকে নতুন পুরনো কেউই দায়ী নয়, সব কিছু পরিস্থিতির জন্য রাজ্য তথা কমিশন দায়ী। ঠিক আছে, কারণ যারাই রাজ্য তারাই কমিশন, যারাই কমিশন তারাই রাজ্য। তো অতএব হচ্ছে কি এরাই দায়ী। ওরাই অল ইন ওয়ান। হ্যাঁ, তো অতএব হচ্ছে কি এটার জন্য হচ্ছে কি আমরা আজকে হয়তো নতুন পুরাতনকে আমরা ঢিল কাদা ছোড়াছুড়ি করছি, কিন্তু কেউ কারো দায়ী নয়। ঠিক আছে, এবার দেখো দিনের শেষে সবাই কিন্তু হচ্ছে কি নতুন মানে ফ্রেশার্স আর হচ্ছে কি টেন্টেড নন টেন্টেড যাই হোক না কেন, দিনের শেষে আমরা সবাই মানুষ, তাই না? তো অতএব হচ্ছে কি মানুষ হচ্ছে কি প্রত্যেকে যেমন মানুষ, প্রত্যেকে যেমন ভালো থাকতে চায়, প্রত্যেকে যেমন হচ্ছে কথা শোনালে তাহলে দুটো ক্যাটালিস্ট বার করতে পারতো, একটা ফ্রেশার একটা হচ্ছে ইন সার্ভিস। হ্যাঁ, এটা করলে অনেকটাই সুবিধা হয়ে যেত, প্লেন কাটি করতাম না তখনও আবার সমস্যা হতো। সবচেয়ে মানে উচিত ছিল হচ্ছে কি দুটোকে আলাদা আলাদা করে পরীক্ষা করানো। ঠিক আছে, তো সেটা যাই হোক, সেটা হয়নি, সেটা আমরাও বলে আলোচনা করে কিছুই করাতে পারবো না। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকে আলোচনাতে যদি কারোর কিছু কোশ্চেন স্কিপ হয়ে থাকে বা যদি হচ্ছে কি মনে হয় যে তার প্রশ্ন থেকে গেল, তাহলে বলতে পারো। সুপ্রিয়া কিছু বলছে, সুপ্রিয়া বলো। খবর আছে? পাস নিয়ে কোনো খবর আছে কি? এই যে বলছে নাকি এসসি তে জেনারেলও ঢুকে যেতে পারে, এটা বলছে। আচ্ছা আচ্ছা, তারপর সঙ্গীতা। স্যার বলছি স্পেশাল পেপার নিয়ে যদি একটু আলোচনা করা হতো, মানে যার যা স্পেশাল পেপার, তো ধরুন আমাদের যেমন ইকোলজি এনভায়রনমেন্টাল বায়োলজি, তো সেটা থেকে এবারে এমএসসি তে সত্যি কথা মানে আমি কি পড়েছি তার বিন্দু মাত্র আমার কিছু মনে নেই, কেন আমরা যখন বারবারে পড়তাম ওই স্পেশাল পেপারে স্যার 10টা কোশ্চেন দিতেন এবং সেই 10টা কোশ্চেনই ওই রকম ভাবেই আসতো, এমনকি 1 নম্বরের পর 2 নম্বর। মানে এবারে এখন ওখানে গিয়ে এবার যেহেতু ধরুন আমি একটা সে ডেমো চুজ করেছি ফুড চেন, এবার বেসিক কিছু জানি, ইকোলজিটা পড়তে ভালো লাগে, কিন্তু এবার তখনের কিচ্ছু আমার বিন্দু মাত্রা মনে নেই, কি পড়েছিলাম, কি থিওরি কি ল পড়েছিলাম, সব আমার জিরো। মানে এবারে ওই খাতাটাও পড়েও আমি যে কিছু উদ্ধার করতে পারবো সেটাও কিন্তু নয়। মানে স্পেশাল পেপার থেকে কতটা কি, ঠিক আছে, আমি মানে বুঝেছি, স্পেশাল পেপার হচ্ছে পড়েইছি আর কি। হ্যাঁ, তোমার যা পরিস্থিতি দেখছি, দেখো তোমার ঘরে টিচার আছে, নিজে হচ্ছে কি আবার কোচিং দিচ্ছ, তুমি ঘাবড়ে যাচ্ছ। ঠিক আছে, মানে তুমি একটু পেনিকে আছো, মানে তোমার কথা থেকে যাই হোক, মানে সেটাই আর কি। তো ওতে হচ্ছে কি তোমার কথাবার্তা শুনে আজকে মনে হলো যে তুমি খুব পেনিক কন্ডিশনে রয়েছো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি তুমি এত পেনিক হওয়ার কারণ নেই। ঠিক আছে, বা এত হচ্ছে কি চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। তার কারণ হচ্ছে কি স্পেশাল পেপার রিলেটেড হচ্ছে কি খুব কমজনকে জিজ্ঞাসা করেছে, বা সেখান থেকে করলেও খুব বেশি কোশ্চেনই জিজ্ঞাসা করছে। এমন নয় যে স্পেশাল পেপারের হচ্ছে কি তোমার প্রজেক্ট কি ছিল, সেই প্রজেক্টের কি কি ডেটা কালেক্ট করেছো, বা তোমার হচ্ছে সেখানে কি টেকনিক ইউজ করেছো, এরকম নয়। ঠিক আছে, কোশ্চেন যে খুব বেশি হচ্ছে কি মানে ডিপ লেভেলে, বা এমন যে তোমাকে তুমি বলতে পারবে না বলেই তারা জিজ্ঞাসা করছে তা নয়। যারা কোশ্চেন জিজ্ঞাসা করে যাতে তুমি বলতে পারো তার জন্যই করে। ঠিক আছে, তো ওতেই হচ্ছে কি দেখবে তোমরা যারা প্রথমের দিকে রয়েছো, দেখবে যখন 11-12 চলতো মানে ইন্টারভিউ কি কি কোশ্চেন করতো, আমি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমাদের গ্রুপে আমি শেয়ার করতাম। ঠিক আছে, তো ওতে হচ্ছে সেখান থেকে দেখে মনে হয়নি যে সেই কোশ্চেনগুলো তোমরা পারবে না, তাই না? এমনও হয়েছে যে একই কোশ্চেন বারবার হচ্ছে জিজ্ঞাসা করেছে, যেমন কিস্টোন স্পিসিস, ফ্লেক্সিভ স্পিসিস। তো ওতে দেখবে একটা মানে বেসিক লেভেল থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করবে, আবার তোমরা 9-10-এর জন্য যাবে। তো এত ঘাবড়ে যাওয়ার কারণ নেই, তোমরা বিশ্বাস রাখো, যা যা কোশ্চেন দেখবে তোমাদেরকে করানো হয়েছে, যা যা দেওয়া হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে দেখবে একই লেভেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর তার বাদে যদি কারোর যদি একদম পুরো মানে ভাগ্য খুব খারাপ থাকে, তাকে হয়তো এমন একটা টার্ম জিজ্ঞাসা করেছে, সে হয়তো হচ্ছে কি তোমার বলতে পারে, তাই না? কারণ মানে সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো কারণ হচ্ছে সেই সময় ধরো তোমাকে এমন একটা জিজ্ঞাসা করেছে, কিন্তু দেখবে তার বাদে ম্যাক্সিমাম কোশ্চেনটা দেখবে যা যা হচ্ছে কি আমরা আলোচনা করছি, যা যা দিয়েছি তার মধ্য থেকেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের একটা যারা 11-12-এ যাওনি বা যারা প্রথম যাবে, তো তোমাদের একটা ঘাবড়ানোর একটা জায়গা রয়েছে, যে একটা মনে হচ্ছে যে হয়তো পারবো না, করবো না, কিন্তু আরও সময় আছে, আরও পড়াশোনা করো, যেগুলো তোমরা ইনপুট দিতে বললে সেগুলো আমি দেবো, তো দেখবে ভালো হবে এবং ভালো মতন করে পাবে। ঠিক আছে, আমি তো বলছি যে 9-10-এর ম্যাক্সিমাম জন যারা ডাক পেয়েছো, সেখান থেকে প্রায় হচ্ছে কি তোমার 90%-এর কাছাকাছি স্টুডেন্ট তোমরা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তবে এই 5% থেকে 10% হয়তো নাও পেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জন পেয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, যেহেতু বললাম যে ভেরিফিকেশানে বাদ যাবে, বা 11-12-এ অনেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি প্রক্রিয়াটা ঠিকঠাক করে হয়।
তো অতএব হচ্ছে কি এত মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস সেটা আমি বলতে ভুলে গেলাম, যে দেখো একটা জিনিস তোমরা বললে, সেটা যে নিজের ব্যক্তিগত সমস্যা অনেকেই তোমরা বললে। তো দেখো একদম যে ঘরের সাথে যে ডিটাচড করে দিচ্ছ সেটাও ঠিক নয়, যে হ্যাঁ বাচ্চাকে সময় দিতে পারছো না, পরিবারের সময় দিতে পারছো না, এগুলো একটু করা যায় বাবা, ঠিক আছে? পরিস্থিতি যাই হোক না কেন সেগুলো আমরা মানে হ্যান্ডেল করতে চাইলে করতে পারবো আর কি, এরকম একটা জিনিস আর কি। হ্যাঁ, যেটা হয়তো 100% করতাম সেটা হয়তো দিতে পারবো না, কিন্তু হয়তো আমি চাইলে সেখান থেকে আমি 20% বা 30% আমি দিতে পারি, ঠিক আছে? একদম স্টপ করা দরকার নেই। যেগুলো তোমার প্রাইমারি যে জায়গাগুলো, ঠিক আছে, সেই জায়গাগুলো তোমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? কারণ একদম পুরো বন্ধ করলে হয় না, তাই না? মানুষ চাইলে সব কিছু করতে পারে, তাই না? তো অতএব হচ্ছে কি তুমি এইটাকে ভেবে ভেবে সারাদিন হচ্ছে কি তুমি কাটিয়ে দিচ্ছ, আর এদিকে তোমার নিজস্ব যে কাজগুলো রয়েছে সেগুলো হয়তো বাদ দিয়ে দিচ্ছ, সেরকম এটা উচিত নয়, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা ব্যালেন্স তোমাদেরকে নিজেকে করে নিতে হবে, ঠিক আছে? তো সেটা করে নিতে পারলে মনে হয় সব দিক থেকে ভালো হবে, তাই না? কারণ একটা জীবনের পরে তোমার মনে হবে যে টাকা বা হচ্ছে কি তোমার চাকরিটাই জীবনের সব কিছু নয়, ঠিক আছে? তার কারণ তোমরা জানো যে এমনও হয়েছে যে সব কিছু হওয়ার পরেও অনেকে দেখবে মানে অন্য পথ বেছে নেয়, বা তার লাইফটা শেষ হয়ে যায়, বা অন্য পথে চলে যায় সে, বা কারোর ক্ষেত্রে দেখবে জীবনহানিও ঘটে বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে সেটা তো ঠিক নয় যে চাকরি পেলেই সে মানে চরম শিখরে পৌঁছে যাবে, তার ক্ষেত্রে আর কিছু থাকবে না, সেটা নয়। তো একটা জায়গায় আমার মনে হয় এটা তো আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, একটা ব্যালেন্স করে এই কথাটা আমার হাজবেন্ডও বলে, মানে ভাবছো এখন যে খুব হবে, কিন্তু পরিবর্তন বিশেষ কিছুই হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা ব্যালেন্স করে নেওয়া আমার মনে হয় সেটা উচিত আর কি। এমন নয় যে তোমার ক্ষেত্রে বড় কিছু পরিবর্তন হয়ে যাবে, তোমার সোনার মুকুট হয়ে যাবে, বা তোমার পায়ে হচ্ছে কি তোমার সোনার জুতো হয়ে যায়, এরকম কিছু নয়। তো একটা জায়গায় দেখো, একটা এখন যেহেতু আমি এই জিনিসগুলো বলতে পারছি কারণ আমি একটা জায়গায় চাকরি করি বলে আমি বলতে পারছি আর কি। তো সেক্ষেত্রে এমন নয় যে, বরং আমার এখনো মনে হয় যে যখন আগে বেকার ছিলাম মনে হয় ভালো ছিলাম, ঠিক আছে? তো এটা সবার ক্ষেত্রেই মনে হবে, তোমারও মনে হবে, তো সেটা ঠিক নয়। কিন্তু সবার ক্ষেত্রে ইনকাম সবাই করতে হবে। নিজে নিজে হ্যাঁ। পজিশনে কেউ কখনোই হ্যাপি থাকতে হ্যাঁ, পারে না, তো এটা ঠিক কথা। প্রফেশনে যুক্ত হতে হবে, ইনকাম করতে হবে, সেটা ঠিকই। সেটা বলা উচিত নয় যে হ্যাঁ আমি আগে যেরকম ছিলাম ভালো ছিলাম, সেটা মোটেও ঠিক নয়। তবে হ্যাঁ, কোথাও একটা আমার মনে হয়, ঠিক আছে, আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি, আগে অনেক ফ্রিডম থাকতো, অনেক কিছু ভাবার সময় ছিল বা ছিল। এখন অনেক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি, তো হ্যাঁ, কাজের সাথে যুক্ত হওয়া ভালো, নাহলে দেখবে অনেক কিছু নেগেটিভিটি চলে আসে জীবনে, তাই না? তো সেই জিনিসগুলো তোমার হচ্ছে কি চলে আসে, বা অনেক অবসাদ চলে আসে, অনেক জিনিস চলে আসে। তো সেই জায়গায় কাজের সাথে থাকলে দেখবে আর ওই জিনিসগুলো আসে না, অন্য খারাপ কিছু জিনিস ভাবার বা করার সময় আর মাথায় আসে না, পরচর্চা পরনিন্দা করা এই জিনিসগুলো হয় না, তাই না? বা এই যে বন্ধুত্বের আড্ডা করে আমরা জীবন কাটিয়ে দিই, রিলস দেখে অঙ্ক করে অনেকে কাটিয়ে দেয়, সেই জিনিসগুলো হয় না। একটা কাজের সঙ্গে থাকলে দেখবে একটা ভালো মতন করে জীবন কেটে যায়, ঠিক আছে? এবং দিনের শেষে একটা মানে পিস মনে হয় যে একটা শান্তিতে আছি, ঠিক আছে? তো এই জায়গায় মনে হয়, কারণ তোমরা পারবে, আমি তো বিশ্বাস রাখি। এটা যে কথাগুলো আমার যদি মন দিয়ে তোমরা শুনে থাকো, তাহলে আশা করি পারবে, একটা ব্যালেন্স করতে পারবে। তো যখন আমি কলেজে পড়িয়ে রিসার্চ করিয়ে মানে করে তোমাদের এতগুলো ক্লাস করিয়েও, ঠিক আছে, শুধু তোমাদের নয়, তোমরা জানো যে আপার প্রাইমারি চলছে এখানে, গ্রুপ সি গ্রুপ ডি ম্যাক্সিমাম ক্লাসটা আমি পড়াই, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি হচ্ছে যখন তোমরা, এবং তার পাশাপাশি হচ্ছে পারিবারিক অনেক কিছু জিনিস আমাকেও দেখতে হয়, তো সেগুলো যখন করতে পারছি তোমরাও পারবে। একটা ব্যালেন্স করে নাও, ঠিক আছে? একটা জীবনে একটা ব্যালেন্স না করতে পারলে সমস্যা আছে, ঠিক আছে? আমি বিশ্বাস রাখি তোমরা পারবে এই জায়গাটা। তবে আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার বলছি, আমি তো আপনার এই ক্লাসটা মোটামুটি 10 দিন বাদ জয়েন করছি, যখন থেকে আমরা স্টার্ট হয়েছে, ঠিক আছে? তো ওই যে আপনার কোশ্চেন গুলো দিয়েছে, যতটুকু এই গ্রুপ আছে ততটুকু পেয়েছি, আর আমি জানিও না যে কতটা দেওয়া হয়েছে আর কি, বুঝতে পেরেছেন? তো ওটার ব্যাপারে কি কোনো ইনফরমেশন পাওয়া যাবে যে কতটা কি ওই যে দেওয়া হয়েছিল তোমাকে বা একটু কতটা কি আপডেট আছে আমার কাছে? টেলিগ্রাম গ্রুপে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, আমার টেলিগ্রাম নেই, আচ্ছা ওই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপটা তুমি ইনস্টল করে নেবে, দিয়ে দেখবে লিঙ্কটা দেওয়া আছে তোমাকে হোয়াটসঅ্যাপে, তুমি সেই গ্রুপে জয়েন করে যাবে, ওখানে দেখবে সমস্ত জিনিস দেওয়া হয়েছে, ঠিক আছে? সমস্ত জিনিস যা যা হয়েছে সব দেওয়া আছে, সব দেওয়া আছে। মানে যে বললাম না, বিএড রিলেটেড কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কি কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়াতে থেকে শুরু করে এমনি ক্লাসরুম হ্যান্ডেলিং এর জন্য কি কি কোশ্চেন হতে পারে, সব দেওয়া আছে, সব A to Z সব দেওয়া আছে,
ঠিক আছে। টিএসমেন্ট অ্যাপে এরকম কোনো অ্যাটাচমেন্ট দেয়া নেই না? না, ওটাতে দেওয়া নেই বাবা, না ওটা দেওয়া নেই। তবে তোমরা অনেকটাই হচ্ছে কি তোমরা কষ্ট করেছো, সাফার করেছো, খুঁজতে হয়েছে। তবে এটা যেহেতু ইনস্টিটিউশনটা বড় হয়েছে আমার, তো আর একটা মাস পরে হয়তো চলে আসে, একটা মাস নয়, এই মাসে দেওয়ার কথা আমাদের নিজস্ব আগে ছিল, বর্তমানে একটু কারণে হচ্ছে কি ওটা নেই, এখন চলে আসবে আবার অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট চলে আসবে, সেখানে সব জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে করে দেবো, দিয়ে তোমাদেরকে জয়েন করিয়ে দিলে তার কোনো খুঁজতে অসুবিধা হবে না। তা আশা করি এই মাসে আমাকে কোম্পানি দিয়ে দিলে আমি সেটা সবকিছু এটা আচ্ছা, ওই একটা কথা স্যার আপনাদের একটু মাথায় রাখবেন, ওই যখন আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে ওই টাইমে একবার অফলাইনে চেষ্টা করবেন যাতে আমাদের সামনাসামনি হয়। হ্যাঁ, কেন ওই টাইমটা হলে কি হয়, একবার ধরুন আমরা তো 11-12 একবার যাইনি, 9-10 ফার্স্ট টাইম যাবো। দেখো আমি করাতে পারি, আমি আগেও বলেছি, আমি আজকেও বলছি, আমি করাতে পারি, ওপেনলি বলছি। সেটার জন্য তোমাদেরও একটু কোঅপারেশন লাগবে। কোঅপারেশন বলতে ধরো মেদিনীপুর সবার পক্ষে আসা মানে সম্ভব হবে না, আমি জানি। ধরো হচ্ছে কি তোমার কলকাতার দিকে যারা বাড়ি, আমি বলেছিলাম আগে যে যদি কেউ হচ্ছে কি আমাকে একদিনের জন্য মানে এরকম ব্যবস্থা করিয়ে দাও, যে স্যার আমি দায়িত্ব নিলাম, ওই দিন হচ্ছে কি সেটা যদি আমাকে যদি হচ্ছে কি মানে রেন্ট দিতে হয়, ভাড়াও দিতে হয়, তাহলে সেটাও আমি দিতে রাজি আছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। কিন্তু যদি কেউ একটা উদ্যোগ নিয়ে যদি করে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমার পক্ষে সম্ভব হয়, না হলেও আমাকে গিয়ে ওখানে হচ্ছে কি অ্যারেঞ্জ করাটা আমার পক্ষে ডিফিকাল্টি হয়ে যায়, ঠিক আছে। কলকাতা সাইডে সে আমাদের পারা যাবে না, কিন্তু বর্ধমান সাইডে হলে হ্যাঁ ওই আর কি, মানে ধরো কলকাতা হলো বা হচ্ছে বর্ধমান সাইডে হলো, বা তোমার ধরো হচ্ছে কি বর্ধমানে যদি করতে পারেন, আমার নিজেরই একটি কোচিং সেন্টার, আমারই কোচিং সেন্টার, আপনি সেখানেও তো করে দিতে পারেন। ওইটাই বলছি স্যার, যে বর্ধমানে যেটা আমাদের বর্ধমানে স্টুডেন্ট আর বর্ধমানে আমাদের বাড়ি, তো ওখানে বলে কয়ে যেটা বলছেন ওই অ্যারেঞ্জমেন্টটা হয়তো আমরা রেডি করতে পারি। কলকাতায় স্যার আমাদের জানাশোনা নেই, কলকাতায় আমরা একদম বলতে পারেন যে নিও। আচ্ছা আচ্ছা, মানে ওটাই আর কি। বর্তমানে স্যার আমি আমার নিজের সেন্টারে আমি আপনাকে একদম নির্বিঘ্নে বলছি যে আমি মানে ওটা কোনো অসুবিধা হবে না, বেশ ভালোই করা যাবে। এগুলো তো সুবিধা হবে তারা। আমি ওটা দেখছি, ওটা নিয়ে আমি বর্তমানে ভাবছি। আগে ইউনিভার্সিটি অফিস ছিল রাজবাড়ির সামনে। আচ্ছা তার মানে একদম লোকেশনটা খুব সুন্দর হবে স্যার, ওখানে যাওয়ার আসার দিকে অসুবিধা হবে না। এবারে সবাই তো আর বর্ধমান নয় বাবা, সবাই কি আর বর্ধমান আসতে পারবে, সেটাই আর কি। সেটা ঠিক কথা। আর সুদক্ষিণা কি বলছো? স্যার আমরা তো নর্থ বেঙ্গলে, এবার তাহলে আমাদের কি হবে? নর্থ বেঙ্গলে কি করে আমি যাব বলো, তাই না? নর্থ বেঙ্গলে যেতে আসতে তো আমার দুদিন 4 দিন লেগে যাবে, তাই না? তো যাই হোক, তো সেই জন্য হচ্ছে মিডিলে যদি করা যায় তাহলে আমাদের আমার সুবিধা হবে। মনে হয় নর্থ বেঙ্গল থেকে যারা কলকাতা যাওয়ার চেষ্টা করছেন তাদের তো বর্ধমান উপর দিয়ে যেতে হবে, তা বর্ধমানটা বোধহয় তাদের কাছে হতে পারে মেবি। আচ্ছা যাই হোক, আমি এটা বিষয়ে আমি ভাবছি যখন তোমরা বললে, ঠিক আছে, আমি কিছুজনের সাথে কথা বলি। হ্যাঁ, তবে তোমাদের হচ্ছে কি মানে কোঅপারেশন ছাড়া আমার পক্ষে করা সম্ভব হবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, যদি তোমরা একদিন যদি মেদিনীপুর সবাই মিলে আসতে পারো, তাহলে আমি এখানে মানে নির্বিঘ্নে হচ্ছে অ্যারেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে, কোনো মানে কোনো অসুবিধা হবে না আমার পক্ষে, ঠিক আছে। মেদিনীপুরের স্যার কানেক্টিভিটি মেদিনীপুরের থেকে মনে হয় বর্ধমানটাই একটু মানে বেটার হবে যদি করেন। না মানে সবার জন্য ওখানে হবে না, আমি দেখছি, আমি যদি হচ্ছে কি মানে মেদিনীপুরে করলে রেলওয়ে স্টেশন থেকে একদম গায়ে, ঠিক আছে, রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডের একদম মানে মাঝামাঝি একটা জায়গা রয়েছে, আমি যেখানে থাকি, তো সেখানে আমি অ্যারেঞ্জ করে দিতে পারি। তো সেটা যদি একদিন করা যায়, যার পক্ষে আসা সম্ভব হবে তারা করে চলে আসবে। আর বাকি যারা তোমরা বলছো, যদি তোমাদের নিজের মানে দায়িত্বে যদি তোমরা অ্যারেঞ্জ করে দিতে পারো সব কিছু, তাহলে আমি সেখানে গিয়ে করিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেটা পরে আলোচনা করা যাবে, ঠিক আছে, এটা বিস্তারিত আলোচনা না করে এটা পরে করা যাবে। তো এই হচ্ছে কি মোটামুটি আজকে। সুদক্ষিণা কি বলছো? হ্যাঁ স্যার, বলছিলাম কি ওই আপনাকে বলেছিলাম মানে শুধুমাত্র বোটানির জন্য আপনি কি কোনো কোর্স বা কিছু করাচ্ছেন? কিসের জন্য বলো, কোন অ্যাকচুয়ালি আমার মানে বোটানিটাকে নিয়ে একটু মানে দরকার ছিল, মানে শুধুমাত্র বোটানি না, ওরকম জন্য আলাদা কিছু লাগবে না। আমি তোমার যেটা বলছো তুমি হচ্ছে কি ওই যে বললাম এই যে নতুন নোটস দেবো, সেগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে আমি আপনাকে একটা সিলেবাসও পাঠিয়েছিলাম, কিন্তু আপনার তো শুধুমাত্র ওটা দেখা পসিবল হবে না,
পিএসসির জন্য যদি ওই শুধু শুধু মানে সাবজেক্ট ওয়াইজ হয় তাহলে হ্যাঁ, আমাদের নতুন দুটো কোর্স আসবে এই সামনে মাসে, নতুন দুটো কোর্স আসবে। একটা হচ্ছে কি তোমার পিএসসি এসআই, ঠিক আছে, মানে পিএসসি যেটা পরীক্ষা হয় স্কুল এসআই, ঠিক আছে, ওটার জন্য একটা কোর্স আসবে। আর একটা হচ্ছে কি যদি পিএসসি যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যদি তোমার হয় নোটিফিকেশনের জন্য কিছু যদি আবার নতুন করে আসে, তাহলে তার জন্য যেটা আমরা জুলজি ফিজিওলজি যে ব্যাচ ছিল, জুলজি ফিজিওলজি আর বোটানি, তো সেগুলো কন্টিনিউশন হবে। তখন তুমি চাইলে বোটানি কোর্সটাতে জয়েন করে দিতে পারো। ওগুলো আছে, মানে গ্রুপ আছে, সেগুলো এখন ক্লাসটা পোস্টপোন করা আছে, সেগুলো চাইলে তুমি যোগ করতে পারো, মানে জয়েন করে দিতে পারো, ঠিক আছে। মানে এখনো লঞ্চ হয়নি। মানে না, পিএসসি অ্যাসিস্ট্যান্ট বোটানি জুলজি ফিজিওলজি এটা ব্যাচ কোর্স অলরেডি মানে রানিং, কিন্তু এখন ক্লাসগুলো পোস্টপোন করা আছে, যেহেতু হচ্ছে কি পরীক্ষা কবে হবে তার কোনো নেই আর কি, ঠিক আছে। এই ব্যাপারে একটু দাঁড়াও, সঙ্গীতার প্রচুর ইকো হচ্ছে। হ্যাঁ বলো সঙ্গীতা, কি বলছো? হ্যাঁ স্যার, বলছি মানে আমার ক্ষেত্রে হয়, মানে ধরুন আপনি কাউকে প্রশ্ন করলেন, তো সেই প্রশ্নটা আমার মানে ধরুন ভাবতে বেশ মনে হয় তো সোজাই, কিন্তু মানে যখন সেটা বলতে যাই বা কি কি মানে সেন্টেন্স নিয়ে বা কিভাবে প্রেজেন্ট করব, সেটা একটা খুব সমস্যা। যেমন মাথায় জানি হয়তো অনেক কিছু, কিন্তু সেটাকে প্রেজেন্ট করার ভঙ্গিটা বা কতটা বলবো, ওইটার একটা খুব সমস্যা হয়। মানে সব জানলেই তো যে সব বলে দিতে পারছি সেটাও নয়, বা কিভাবে বলছি সেটাও কথার মধ্যে একটা দেখো, তোমাকে আমার মনে হয় যে ওটা একটু মিউট করে আমি বলছি তোমাকে, মানে তুমি যতবার প্রেজেন্ট করেছো, যতবার তোমাকে দেখেছি, আমার কোথাও মনে হয়েছে তুমি খুব একটু চঞ্চল আর কি, ঠিক আছে। আমার মনে হয় তুমি একটু না সকালে উঠে হচ্ছে মাইন্ড কনসেন্ট্রেশন করো, ঠিক আছে, মনোসংযোগ করো। কারণ তুমি যখন পড়াও বা যখন তোমার মানে অঙ্গভঙ্গি দেখি, তো তখন বুঝতে পারি খুব চঞ্চল আর কি, এক্সাইটেড হয়ে যাও খুব তাড়াতাড়ি করে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে কি তোমাকে একটু দেখবে, বেশি চঞ্চল হলে না দেখবে যখন সামনের জন কোনো কোশ্চেন করছে না, তুমি তখন ভেবা চাকা খেয়ে যাচ্ছ, এই কি বলবো, একটু বেশি হাইপার হয়ে যাচ্ছ তুমি। তো সেই জায়গাটা একটু না আগে নিজেদেরকে স্থির থাকার চেষ্টা করবে, যে আগে কি বলছে সেটাকে শুনি, অ্যানালাইসিস করি। তো এটাও কিন্তু আগে দরকার আছে। যেটা তুমি বলছো বুঝতে পারছি, যে তুমি হয়তো জানো সেই মুহূর্তে তোমার মনে পড়ছে না, তার প্রধান কারণ হচ্ছে কি তোমার মধ্যে একটা চঞ্চল ভাব রয়েছে। সেটা তুমি নিজে বুঝতে পারো কিনা জানি না, আমি তোমাকে দেখে এইটুকু আমার মনে হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গাটা একটু তোমাকে নিজেকে একটু করতে হবে আর কি, বুঝতে পারলে? না হলে সোজা জিনিস জিজ্ঞাসা করলে তুমি মানে করবে, মানে গুলিয়ে ফেলবে, দেখবে। এই জায়গাটা আমার মনে হয়েছে, আমি তোমাকে যতটা নোটিস করেছি সেখান থেকে বলছি আর কি, ঠিক আছে। যাই হোক, সেটা থাকবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তো থাকবেই, সেটা তো আর করার নেই। তো অতএব হচ্ছে কি তার মাঝখানেও নিজেকে করে নিতে হবে আর কি। আজকে অনেক কিছু আলোচনা হলো, নতুন কিছু শিখলাম তোমাদের কাছে, বা অনেক কিছু জানতে পারলাম। তো যাই হোক, আপাতত হচ্ছে কি আমরা যে জিনিসগুলো কথা আলোচনা করলাম, সেগুলো কয়েকটা জিনিস, সেগুলো আমরা মডিফাই করব, সেগুলোকে ইন্ট্রোডিউস মানে আমরা নতুন করে হচ্ছে কি যোগ করব। আর যে জিনিসটা বললাম যে পার্সোনাল লাইফে সবাই ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে, নিজেকে খুশি রাখা বা নিজেকে হচ্ছে ভালো রাখার চেষ্টা করো। সেটা আমি বলে কয়ে বা পরিবেশ পরিস্থিতি তোমাকে কিছু করতে পারবে না, যদি তুমি নিজে ভালো না থাকতে চাও। আমার মনে হয় যদি কেউ চায় যে একটা ব্যালেন্স করা তৈরি করতে, সে কিন্তু পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রিপারেশানটা তো যেটা দেওয়া হচ্ছে প্লাস যা যা তোমরা বললে সেগুলোকে এড করে আমার তরফ থেকে সবচেয়ে যেটা বেস্ট দেওয়ার, সেটা আমি অবভিয়াসলি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যারা বিশ্বাস রেখেছো, তোমাদের সেই বিশ্বাসের কোনোভাবে মানে তার বাধা হব না, সেগুলোকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আর তোমাদের তরফ থেকে যেটা করার সেটা কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে। মানে ফাঁকি দিলে ফাঁকে পড়বে, এইটুকু মনে রাখবে। আর তোমরা যেহেতু সবাই ম্যাচিওর, তাই না, তো তোমাদেরকে নতুন করে বোঝানোর কিছু থাকে না, তাও হচ্ছে কি মাঝে মাঝে তোমাদেরকে বলতে হয়, তো সেটা বলি। যাই হোক, তোমরা সবাই তাহলে ভালো থাকো। তাহলে এখানেই আমরা ক্লাসটাকে স্টপ করছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে।